হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। আপনার এখানে কোড একটু দেখেন, আপনারা সবাই একটু ফলো করেন। হ্যাঁ, আপনি ফর্মটা দেখেন, স্পেশালি ফর্মটা দেখেন। আচ্ছা, আপনি সিএসএস আমরা দেখবো না আজকে, আমরা আস্তে আস্তে করে সবাই শিখবো। আপনি জাস্ট ফর্মটা একটু দেখান, তাতে সবাই একটু দেখলো। হ্যালো, জি, আপনার কোডটা একটু দেখেন, ফর্মের কোড। হ্যাঁ, ফর্মের কোড। আচ্ছা, আপনি শুধু ফর্ম অংশটাতে যান, শুধু ফর্ম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি একটু কোর্স মডিউলটা দেখে নিন। হ্যাঁ, কোর্স মডিউলটা দেখে আমাদের যে পূর্ববর্তী ক্লাসের যে ভিডিওগুলো আছে, হ্যাঁ এগুলো একটু ফলো করবেন। আপনি এই ভিডিওগুলো দেখলেই একদম ক্লিয়ার হয়ে যাবেন। একদম আমাদের ক্লাসের ভিডিওগুলো রেকর্ড করা আছে। হ্যাঁ, আমাদের যে যে আলোচনা হয়েছে সব রেকর্ড করা আছে, আপনি ওইখান থেকে ক্লিয়ারলি দেখে নিতে পারবেন। আচ্ছা, আপনারা একটু কোডটা দেখে নেন। হ্যাঁ, সাক্ষাৎ ভাইয়ের কোডটা একটু দেখে নেন, জাস্ট 1 মিনিট দেখে নেন সবাই। কোডটা এভাবে থাকুক, এই যে ফর্মের কোডটা, ঠিক ফর্মের কোডটা শুধু। হুম, আচ্ছা আচ্ছা। আপনি ফর্মের ভিতর ডিপ ব্যবহার করছেন না? আমি মেসেজ করলাম হুমায়রা আলম, ওনাকে মেসেজ করছি আমি, আপনিও মেবি করছেন, আমিও দিলাম। এখন ওনারা ক্লাসে কেন ঢুকতে পারতেছে না, গ্রুপে কেন ঢুকতে পারতেছে না, সেটা আবার অথরিটির কোনো বিষয় কিনা সেটা আমি জানি না। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, আপনার ইয়েটা বন্ধ করে দেন। হ্যাঁ, প্রেজেন্টেশনটা। আজকে আমাদের ক্লাস মূলত হচ্ছে, আপনারা একটু নিয়ম কানুন ফলো করবেন। হ্যাঁ, সবাই একটু নিয়ম কানুন ফলো করবেন, কারণ যেহেতু এখানে অনেকে মিলে আমরা ক্লাস করি, আরেকজনের যাতে ক্ষতি না হয়, সময় নষ্ট না হয়, এর দিকে সবাই একটু নজর রাখবেন। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে সিএসএস নিয়ে। আমাদের ক্লাস হচ্ছে সিএসএস। ওই দিন আমরা 2-1টা কোড করছিলাম সিএসএস এর উপরে। হ্যাঁ, সিএসএস হচ্ছে পোস্ট ক্যাডিং, ক্যাসকেডিং স্টাইল শিট যেটাকে বলে আর কি। সিএসএস আমরা কেন ইউজ করি এটাকে আমরা একটু ক্লিয়ার হয়নি। আমরা প্রথম ক্লাসে এই বিষয়ে একটু আলোচনা করছিলাম, কিন্তু তারপরেও আমরা একটু ওভারভিউ দিয়ে নেই। আমরা এইচটিএমএল এর যে ফর্মটা, একটু আগে সাক্ষাৎ ভাইয়ের যে ফর্মটা আপনারা দেখলেন, দেখেন একটা ফর্ম কিন্তু এরকম হয় না, এটা আরো সাজানো গুছানো থাকে, এটাতে কালার থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে লেআউটের ব্যাপার থাকে, একটা হয়তো ডানে থাকে আর একটা বামে থাকে।
মানে যেখানে যেটা অবস্থান, কালার দেওয়া, লেআউট ঠিক করা, এই কাজগুলো সিএসএস দিয়ে করা হয়। পাশাপাশি অ্যানিমেশন থাকে, স্লাইডার থাকে, হ্যাঁ, আরো বিভিন্ন এগুলো আমরা কোড করতে করতে শিখবো। তো মূলত সিএসএস হচ্ছে যে এটাকে সৌন্দর্যতা বাড়ানোর জন্য, প্রথমত সৌন্দর্যতা বাড়ানোর জন্য, দ্বিতীয়ত হচ্ছে লেআউট ঠিক রাখার জন্য। লেআউটটা হচ্ছে যে দেখেন এটা এই পাশে আছে, এটা হচ্ছে সাইড বার, এই যে এটা হচ্ছে সাইড বার, এটা হচ্ছে আমাদের ফেসবুকের মেইন বডিটা, যেখানে আমাদের মানে পোস্টগুলো আসে, এটা পুরোটাই বডি, কিন্তু পোস্টটা এখানে ধারাবাহিকভাবে আসে। এখন এই পাশে যে এই লেখাগুলো থাকবে, আবার ঠিক পোস্টগুলো যে এখানে এসে শো করবে, তারপর হচ্ছে এখানে যে যে বিজ্ঞাপনগুলো আসবে বা এখানে চ্যাট বক্স আসবে, এই জিনিসটা নির্ধারণ করে বা এই জিনিসটা মানে লেআউটটা ঠিক করে সিএসএস দিয়ে। আবার এখানে দেখেন এক একটার এক এক কালার, এই যে ফেসবুকের এই কালার, এই যে কোভিড এর লেখাটা একরকম, ইমেজটা দেখেন একটু গোল হয়ে আসছে, হ্যাঁ, এরপরে এই যে এই বাটনটা হচ্ছে লাল, এটা আবার একটু অন্যরকম, হ্যাঁ, এই যে কালারের ব্যাপার, বর্ডার আছে, এই যে দেখেন এখানে একটা বর্ডার আছে, হ্যাঁ, এই বর্ডার, এরপরে বাটনগুলো, এইগুলোকে হচ্ছে বিভিন্ন রকম ডিজাইন দেওয়া। ওয়েব ডিজাইনিং বলতে কিন্তু আমি বুঝি সাধারণত সিএসএস হচ্ছে আসল, এবং সিএসএস এর ডেপথ অনেক বেশি, অনেক বেশি। সিএসএস এর ডেপথ বলতে গেলে সিএসএস হচ্ছে একটা সমুদ্র, সিএসএস হচ্ছে একটা সমুদ্র। ধরেন আমরাই এখন পর্যন্ত মনে করি যে 50-60% বেশি আমরা এখন মানে আমাদের প্র্যাকটিস করা হয় না বা প্রয়োজন হয় না। জাভাস্ক্রিপ্টে এমন আমরা অনেক কাজ করি, হ্যাঁ, যে কাজগুলো র সিএসএস দিয়ে করা যায়। হ্যাঁ, আমরা যে স্লাইডার বানাই, আমরা কি করে জাভাস্ক্রিপ্ট বা যে করে হেল্পে, এগুলো একদম র সিএসএস দিয়ে করা যায়, এত পাওয়ার সিএসএস এর। তারপর হচ্ছে আমরা মেনু করি, মেনু বানানোর সময় যখন এটা আমরা রেসপন্সিভ করতে যাই, মানে রেসপন্সিভ বলতে কি, অনেক ওয়েবসাইটে গেলে দেখবেন যে ছোট করে একটা বাটন থাকে, এটাতে ক্লিক করলে মেনুগুলো বের হয়ে আসে। বড়টাতে যেমন একদম এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত মেনু থাকে, ছোট মোবাইলে কিন্তু এরকম আসে না। এগুলো আমরা যে করে রেডি করি, কিন্তু আপনি যদি ভালো সিএসএস জানেন তাহলে যে করে দরকার হয় না, জাভাস্ক্রিপ্টের দরকার হয় না, ঠিক আছে। মানে সিএসএস স্কিলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমি আবার বলতেছি, এটা একটা সমুদ্র, আমরা সব শিখবো না, কিন্তু শিখে নিতে হবে। কাজের জন্য আস্তে আস্তে করে আপনাদেরকে আরো অনেক গভীরে যাইতে হবে, অনেক ভালোভাবে শিখতে হবে। যেটা 10 লাইন কোড করে করা যায়, সেটা আরো একটু দেখা গেল যে আমরা 4 লাইনে করে শেষ করে দিলাম। কোডটা যাতে রিডেবল হয়, এই দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকজন ডেভেলপার এসে বা ডিজাইনার এসে যাতে সেই কোডটা পড়ে বুঝতে পারে, এইসব দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। মানে সিএসএস আমরা হিজিবিজি করে ফেলবো না, যেহেতু সিএসএস আমি মানে অনেক কোড লেখা লাগে সিএসএস, হ্যাঁ, তাহলে সিএসএস টা হিজিবিজি করা যাবে না, রিডেবল করতে হবে প্রত্যেক ক্ষেত্রে। এটা বারবার আসবে প্রসঙ্গটা, আপনার কোড যেন রিডেবল হয়, আপনি এসব যাতে পড়তে পারেন, আরেকজন এসব যাতে সেটাকে পড়ে বুঝতে পারে, এরকম ভাবে আমরা কোড লিখবো। এখন আসলে সিএসএস, এই যে আমরা এতদিন ধরে এইচটিএমএল করলাম, হ্যাঁ, এইচটিএমএল করে আমরা মোটামুটি একটা ওয়েবসাইটের কি কি আমরা থাকে, আমরা কিন্তু এগুলো সম্পর্কে প্রায় অলমোস্ট 60-70% কিন্তু আমরা পরিচিত হয়ে গেছি। আর HTML5 এর সামান্য কিছু অংশ বাকি আছে। HTML5 হচ্ছে HTML এর একটা আপডেট ভার্সন, মানে নতুন নতুন জাস্ট কিছু ট্যাগ। HTML হচ্ছে জাস্ট ট্যাগ, এর বেশি কিছু আমরা শিখি না। কিন্তু CSS এর বিশাল সমুদ্র, বিশাল ভান্ডার। এখন আপনার মনে হইতে পারে যে আমরা এগুলো কেন শিখবো, আমি দুই একটা উদাহরণ আপনাকে দেখাবো। হ্যাঁ, অসংখ্য থিম আছে থিম ফরেস্টে। আমরা একটু থিম ফরেস্টে HTML টেমপ্লেট দেখব, যে কত সুন্দর সুন্দর ডিজাইন হয়। আমরা CSS এ ঢোকার আগে CSS এর প্রয়োজনীয়তাটা কি, কেন আমরা শিখবো, আমরা এটা সম্পর্কে একটু জানবো। হয়তো অনেকে জানেন, কিন্তু আমরা একটু দেখবো যে CSS শিখলে আমাদের ফিউচারটা কেমন হইতে পারে। অনেকে মনে করে ওয়েব ডিজাইনিং শিখে কি কাজ হয় নাকি, ডেভেলপমেন্ট না শিখলে ভ্যালু আছে নাকি মার্কেটে, এগুলো আসলে বিষয়টা তা না। প্রত্যেকটা কোম্পানিতে, আমি যদি বাংলাদেশের লোকাল মার্কেটের কথাও চিন্তা করি, প্রত্যেকটা কোম্পানিতে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য আলাদা পোস্ট থাকে। যদি এটার প্রয়োজন না থাকতো তাহলে কি ফ্রন্ট এন্ড ডেভেলপার লাগতো? কোনো কোম্পানি রাখতো না। প্রত্যেকটা কোম্পানিতে যদি 4 জন ডেভেলপার থাকে, 2 জন 3 জন ফ্রন্ট এন্ড ডেভেলপার রাখে। আবার কোনো কোম্পানিতে ফ্রন্ট এন্ডের উপরে জোর বেশি থাকে, ওনারা ডেভেলপারের চাইতেও ফ্রন্ট এন্ড ডেভেলপার বেশি রাখে। কারণ একটা ওয়েবসাইটের প্রাণ হচ্ছে কিন্তু ডিজাইন। একটা ক্লায়েন্ট যে বানাইতে পারে সে তো আর আপনার কাছে আসবে না, যে ওয়েবসাইট বানাইতে পারে না সেই তো আপনার কাছে ওয়েবসাইট বানানোর জন্য আসবে। সে কিন্তু আপনার ভিতরকার ডাটা সে কিন্তু প্রথম বুঝবে না, চালাইতে বুঝবে। প্রথম সে দেখবে ডিজাইনটা, যে ডিজাইনটা কেমন সুন্দর, এটা লুক কেমন, এরপর এটা মানে মানে ব্যবহার করার জন্য কতটা স্মুথ, ঠিক আছে, এই জিনিসগুলো দেখবে। আমি আপনাদেরকে জাস্ট একটু ওনাদের প্রোফাইলে যাব, আমি 5-10 মিনিট টাইম নেব, তাহলে আপনাদের শিক্ষাটার প্রতি, CSS টা শেখার প্রতি অনেক গুরুত্ব আসবে।
সিএসএস আমরা নিজেরা এই যে আজকে প্রায় 3.5-4 বছর ধরে জব করি, আমরা কিন্তু সিএসএসটা মানে যে সব ব্যবহার করি তা না, আমরাও এখন প্রতিনিয়ত শিখি। এই যে দেখেন এখানে মোল্লা ই কমার্স HTML5 টেমপ্লেট, এটা জাস্ট একটা HTML5 টেমপ্লেট। আমরা সিএসএস শেখার পরে এরকম টেমপ্লেট আমরা ইচ্ছাগুলো তৈরি করতে পারবো যদি চেষ্টা থাকে। খেয়াল করে দেখুন, এটা এই পর্যন্ত সেলস হচ্ছে 414 বার। এটা হচ্ছে থিম ফরেস্ট, আপনারা নাম শুনতে পারেন, কোড ক্যানিয়ন অথবা থিম ফরেস্ট অথবা ইনভাইটো মার্কেট। মানে কোড ক্যানিয়ন, থিম ফরেস্ট, এরপর এরকম গ্রাফিক ডিজাইনিং এর জন্য এরকম কয়েকটা কোম্পানি একসাথে হয়ে ইনভাইটো কিনে নিয়ে গেছে, অস্ট্রেলিয়া ভিত্তিক একটা কোম্পানি, যেখানে মূলত প্যাসিভ ইনকামের জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বা ডেভেলপাররা, ডিজাইনাররা সেখানে কাজ করে, ওয়েব ডিজাইনাররা করে। এই যে গ্রাফিক্স আছে, ফটো আছে, 3D ফাইলস আছে, ভিডিও, এরপর কোড। হ্যাঁ, তো আমরা আছি ওয়েব থিমস অ্যান্ড টেমপ্লেট। আমরা যে HTML টেমপ্লেটগুলো বানাবো, যে ওয়েবসাইটটা বানাবো, এটা হবে HTML টেমপ্লেট। আর যখন এটা সম্পূর্ণ কনভার্ট করে ফেলবো, হয়তো ওয়ার্ডপ্রেসে, হয়তো লারাভেলে, হয়তো জেনগোতে, হ্যাঁ জেনগো, হয়তো নোট.js-এ, হ্যাঁ, অথবা আমরা যে কোনো ব্যাকএন্ড দিয়ে যখন এটাকে ডেভেলপ করবো, তখন এটা ফুল ওয়েবসাইট হবে, ডাইনামিক ওয়েবসাইট। আর প্রাথমিক পর্যায়ে আমাদেরটা হবে HTML টেমপ্লেট। এই টেমপ্লেটটা তৈরি করা হয়তো আপনারা মাসখানেক পরে শিখবেন, কিন্তু হয়তো ভালোভাবে শিখতে পারবেন না, আপনার চেষ্টার উপর নির্ভর করে আপনি কতটুকু ভালো পারবেন। আমি দুই একটা উদাহরণ দেখাচ্ছি। মোল্লা ই কমার্স HTML5 টেমপ্লেট, এই পর্যন্ত 414 বার এটা সেলস হচ্ছে। চিন্তা করেন, প্রত্যেকটা রেট $19, আমি $20 করে ধরি, 400 গুণন 20 কত আসে? প্রায় $8,000 এটা বিক্রি হয়েছে বাংলাদেশি টাকা 6-8-48, প্রায় 5 লক্ষ টাকা শুধু একটা HTML5 টেমপ্লেট বিক্রি হয়েছে। বানাইছে কিন্তু সে একবার, এবং এটা বানাইতে খুব বেশি যে পরিশ্রম করা লাগছে তা না, কিন্তু ভালো মতো শিখছে। তার ডিজাইনটা ছিল ইউনিক, এই জন্য এতবার সেলস হয়েছে। হ্যাঁ, আপনি যদি এটার প্রতি সময় দেন, মানে শুধুমাত্র কেউ যদি চিন্তা করে যে আমি ডেভেলপমেন্ট কোনোদিন শিখবো না, কিন্তু ডিজাইনিংটাকে আমি এমনভাবে শিখবো যে আমি বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে টপ 100-এর মধ্যে একজন যাব, আপনি একজন ডেভেলপারের সাথে ভালো অবস্থান তৈরি করতে পারবেন। ওই যে বাংলা ভাষা, আমি মনে প্রথম ক্লাসে এই কথাটা বলছি যে অনেক রাজ্যের প্রজা হওয়ার চাইতে এক রাজ্যের রাজা হওয়া ভালো। আর এই ডেভেলপমেন্ট, এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা শিখবো না ওইটা শিখবো, এটা কঠিন না এটা কঠিন, এটা সহজ না এটা সহজ, এটার দিকে গেলে মনে হয় পয়সা একটু বেশি, একটু তাড়াতাড়ি ইনকাম করতে পারবো, দূর এটাতে কষ্ট বেশি। এগুলো করতে করতে হয় কি, কোনো কিছু শেখা হয় না, 1 বছর 6 মাস পার হয়ে যায়, কোনো ইনকামের রাস্তা বের হয় না, কোনো জব হয় না, ইন্টারভিউ বোর্ডে গেলে ভালো মতো অ্যান্সার দিতে পারে না। ঠিক আছে, আমরাও ইন্টারভিউ নেই, কিন্তু ইন্টার্ন আসে, বিভিন্ন ইউনিভার্সিটি ইন্টার্ন, আমাদের এখানে বেশিরভাগই ইন্টার্ন আসে, আমরা ইন্টার্ন করাই। হ্যাঁ, তো মানে ভালো মতো কোনো অ্যান্সার করতে পারে না। দেখা গেছে যে সিএসসি থেকে পড়াশোনা করছে, সি প্রোগ্রামিং এরও কিছু জানে না, কারণ কি ভালো মতো পড়াশোনা করেনি। মানে যেটা করবেন সেটাকে মনোযোগ দিয়ে করেন। আপনি যদি মনে করেন যে আমি আর আমার লাইফে কিচ্ছু শিখবো না, শুধু HTML এবং CSS শিখে আপনি আপনার লাইফটাকে অন্যরকম ভাবে আপনি লিড করতে পারবেন, কিন্তু সেটার জন্য আপনাকে সেই লেভেলে যাইতে হবে। আপনি যে আরো 1 মাস এখানে ক্লাস করে, মানে টোটালি 2-2.5 মাস এখান থেকে শিখে আপনি করে ফেলতে পারবেন তা না। চর্চার বিষয় আছে, অ্যাডভান্সের বিষয় আছে। এরপর আপনাকে অবশ্যই অন্যদের সাথে একটু আলাদাভাবে ইউনিক কাজ শো আপ করতে হবে। ঠিক আছে, আপনার মধ্যে সেরকম ক্রিয়েটিভিটি থাকতে হবে, আপনার মধ্যে সেরকম মানে ডিজাইন মানে সেন্স থাকতে হবে, তাইলে সম্ভব। ঠিক আছে, এই যে আমরা যদি আরো কিছু কাজ দেখি, এরকম অসংখ্য কাজ আছে। দেখেন এখানে ফটো HTML5 টেমপ্লেট 1638 বার বিক্রি হয়েছে এবং রেট হচ্ছে $35। এটা একটা HTML5 টেমপ্লেট, কিন্তু 1638 বার সেলস হচ্ছে। এরকম অসংখ্য, আপনারা ইনভেটোতে যাবেন, থিম ফরেস্টে যাবেন, যা এরকম HTML5 টেমপ্লেট গুলো দেখবেন যে এক একটা কি পরিমাণ সেলস হয়েছে। এগুলো আমার আর আপনার মতো মানুষই করছে, ওনারা কিন্তু মানে বড় বড় প্রোগ্রামিং শিখে সেটা করছে তা না, তবে ওনাদের ডিজাইন সেন্স ভালো ছিল, CSS স্কিল ভালো ছিল। হ্যাঁ, ওনারা জাভাস্ক্রিপ্ট যে করে ইউজ করছে, আপনি না করলেও পারবেন, বাট আমরা জাভাস্ক্রিপ্ট যে করে ইউজ করব একটু সহজ করার জন্য, আমরা জাভাস্ক্রিপ্ট যে করে ইউজ করব আমরা শিখবো, আমরা যে করে UI এর ইউজ শিখবো। কিন্তু শুধু বুঝাচ্ছে এই জিনিসটাই যে শুধু HTML5 এবং CSS শিখেও আপনি অনেক ভালো একটা ক্যারিয়ার বিল্ড করতে পারবেন। ঠিক আছে, এগুলো আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখাচ্ছে, আপনারা নিজেরা দেখবেন, আপনারা থিম ফরেস্টে গিয়ে নিজেরা এগুলো দেখবেন, ডেমোগুলো দেখবেন। ঠিক আছে, আমি যদি একটা ডেমো ওপেন করি, হ্যাঁ, ধরেন ফার্নিচারের জন্য, ইলেকট্রনিক্স আইটেমের জন্য, এটা মেবি নেট কি একটু স্লো নাকি আল্লাহ জানে, আমি একটু 2-1টা দেখাচ্ছি। এখানে হচ্ছে এটা বিক্রি হয়েছে কত, 1440 বার, এটাকে একটু ওপেন করি, ওপেন হইতে সময় নিতেছে একটু।
আচ্ছা, আজকে আমি একটা ইয়ে করছিলাম, এটা হচ্ছে ব্লু পার্ট। হ্যাঁ, আছে আছে আছে। তবে আমি মানে লোকাল জবের প্রতি আমি একটু বেশি ঝুঁকে গেছি, তো পাশাপাশি কোচিং সেন্টারগুলোর প্রতি। হ্যাঁ, ওই তো করা হয় অবশ্যই, থিম আমার আছে, কিন্তু আমাদের ক্লায়েন্ট বেসিস কাজ করা হয় বেশি। এটা এটা আমার আজকে এখনো কাজটা কমপ্লিট হয় নাই, এটাও আমার আজকে করা মাত্র। এটা তো 2-3 দিন ধরে করতেছিলাম। এটাও আমাদের কোম্পানি থিম ফরেস্টে দিয়ে দিবে, এটাকেও কোম্পানি দিয়ে দিবে। এটাও HTML5 টেমপ্লেট, এই যে দেখেন এটা HTML5। যখন আমি ব্রাউজ করবো তখন আপনারা দেখবেন এই যে এটা about.html, মানে এটা এখন HTML এ আছে। ঠিক আছে, এটা মেবি আর 3-4 দিন আরো কিছু এটা ফলো আপ দিবে, ফলো আপ দিয়ে আরো কিছু এক্সটেনশন করবে, কালারগুলো একটু চেঞ্জ করবে, চেঞ্জ করে আমাদের কোম্পানি এটাকে ইয়েতে দিয়ে দিবে, থিম ফরেস্টে দিয়ে দিবে। নেট মনে হয় একটু স্লো আমার এখানে আর কি, মনে হয় একটু স্লো, নর্মাল সাইটগুলোতে ঢুকতে কষ্ট হচ্ছে। আচ্ছা, এটা তো ইয়েতে করে রান করা যাবে, লোকালি তো আছে এই যে এটা। এটাও দেখা যাবে 2-3 মাসের মধ্যে 30-50টা সেল হয়ে গেছে, কিন্তু বানাইছে ধরেন 7 দিন, আরো 7 দিন সময় নেবে। এই যে এটা এটা বানানো, এটা এই ওয়েবসাইটে যেটা আর কি, এটাও বানানো। এটা প্রথম থেকে একটু ফলো করেন, এটা আমার হাতে বানানো, আর এখনো কাজ শেষ হয় না, প্রায় 60-70% শেষ হচ্ছে একটা হোটেলের জন্য এটা। এখন যেহেতু কোম্পানির হয়ে কাজ করি, এই কোম্পানি থিম ফরেস্টে দিবে। এই এটা ওনার সার্ভার, ওনাদের সার্ভারে আপলোড করছে, তো ওনার নিজেদের ছবিগুলো আস্তে আস্তে বসাচ্ছে। এই যে রুমস গুলো, এগুলো দেখাচ্ছি একমাত্র কারণ আমার থিম ফরেস্টের ইয়েগুলো ইয়ে করতে পারতেছি না। এই যে ওনাদের ইয়েগুলো থিম ফরেস্টের, যেটা হচ্ছে মোল্লা থিম HTML টেমপ্লেট, হ্যাঁ, মোল্লা HTML5 টেমপ্লেট। এটা তৈরি করতে কতদিন লাগছে? 1 মাস, 2 মাস। এরপরে ওনারা হয়তো একটু আপডেট দেয় এই এই ওয়েবসাইটগুলো। এটা সেল হয়েছে কত? 400 বার। যাক, আমরা এখানে আর বেশি সময় দিব না, আমরা ক্লাসে যাব, আপনারা নিজেরা দেখে নিয়ে এগুলো, আপনারা নিজেরা এরকম ভাবে দেখে নিয়ে। জি জি, আমরা যেভাবে করাচ্ছি মোটামুটি আপনার এইটুকু করলেই হবে। আমরা যখন আরো একটু বুটিস্টার বা আরো একটু লাইফ টেমপ্লেটের দিকে চলে যাব, তখন মোটামুটি আপনার ডেভেলপমেন্ট মাথা রেখে করানো হবে। এখন আপনি আপনি মেবি একটু জানেন, আপনাকে একটা কথা বলি, 2 মাসের মধ্যে যে একজন মানে পরিপূর্ণ একজন ওয়েব ডিজাইনার হইতে পারে না, এটা কিন্তু আপনি ভালো করে জানেন। 2 মাস কেন, 4 মাসও সম্ভব না। আমি আমার ভগ্নিপতি ছোট বোনের জামাই, ওনাকে আজকে 8 মাস ধরে আমি শুধু ওয়েব ডিজাইনে ফালায় রাখছি, শুধুমাত্র ওয়েব ডিজাইনিং এ আমি ফালায় রাখছি 8 মাস। উনি কিন্তু মেধাবী, মাস্টার্স কমপ্লিট করা, আজকে 8 মাস। আপনি বিশ্বাস করবেন? তাহলে এবার আপনি ব্যাপারটা বুঝেন। বাকিটুকু হচ্ছে নিজের কাছে, আপনি কতটুকু নিজেকে প্রো লেভেলে নিচ্ছেন। আমি ওনাকে থিম ফরেস্ট স্ট্যান্ডার্ড করে তৈরি করতেছি, প্যাসিভ ইনকাম মাথায় রেখে। ঠিক আছে, উনি কিন্তু ডেভেলপমেন্ট জানে না, উনি জানে একটা অ্যাডভান্স লেভেলে চলে গেছে, উনি এখন রিঅ্যাক্ট জিএসটা শিখতেছে, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক মেবি জানেন। তো এগুলো হচ্ছে একটা কোচিং সেন্টার। কেন আমি যদি এই কথাটা বলি, হয়তো অনেকে ডিমোটিভেট হবেন, আবার অনেকের কাছে খারাপ লাগতে পারে। কোচিং সেন্টার ছাড়াও কিন্তু হয় না, আমরা নিজেরও কিন্তু কোচিং করে আসছি। কোচিং সেন্টার হচ্ছে আপনাকে একদম পরিপূর্ণভাবে একটা গাইডলাইন দিয়ে দিবে, মোটামুটি একটা জায়গায় নিয়ে আপনাকে দাঁড় করাবে, যেখান থেকে আপনি পার হয়ে যেতে পারবেন। কিন্তু আপনাকে পরিপূর্ণ পাঠটা আপনাকে হইতে হবে, পরিপূর্ণ পাঠটা আপনাকে হয়ে যেতে হবে।
কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে যখন আমরা যাব, আপনারা কোথা থেকে কি কি মানে সুন্দরভাবে ইউজ করে প্রফেশনাল লেভেলে কাজ করতে পারবেন, আমরা কিন্তু ওই জায়গাটা আপনাদেরকে নিয়ে ছেড়ে দিব। এবং সবাই এটাই করবে, আপনাকে তো পরিপূর্ণভাবে এই লাইনে অন্তত সম্ভব না। সম্ভব গ্রাফিক্সে, সম্ভব ভিডিও এডিটিং এ আপনাকে মোটামুটি করে একটা স্ট্যান্ডার্ডে দাঁড় করে দেওয়া। গ্রাফিক্সে আপনি যদি 2 মাসের 3 মাসের কোর্স করেন, ফটোশপ মানে আপনার PS6 না জানো কি জানো এটা, মানে ফটোশপ শেখার পরে আপনি মার্কেট প্লেসে মোটামুটি বিট করতে পারবেন, হয়তো কাজ কম পাবেন। কিন্তু এই জায়গায় এটা চলে না, এই জায়গায় আপনাকে প্রো লেভেলে যেতে হবে। এবং এখানকার বিষয়টা কি, আপনারা বেশি এরকম মোটামুটি যায়নি, সবাই জয়েন করছে। ওয়েব ডিজাইনিং ডেভেলপমেন্ট কি, আপনারা কিন্তু মোটামুটি আইডিয়া নিয়ে একটু ভালো জেনে যে এটার ফিউচারটা কেমন বা এটার নিজের কাছে বা কেমন লাগে কাজগুলো করতে গেলে, এরকম একটা আইডিয়া নিয়ে কিন্তু আপনারা এখানে আসছেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন না আমার কথাটা। যাক, আমরা সময় নষ্ট করবো না। হ্যাঁ, আমরা একটু ক্লাসে যাই, আপনারা এগুলো দেখে নেবেন। এই যে এরকম অনেক HTML টেমপ্লেট আছে, হাজার হাজার, আমার মনে হয় আরো বেশি হবে, হাজার হাজার লাখ পার হয়ে যেতে পারে। আপনারা এগুলো দেখে নেবেন। আচ্ছা, এবার আমরা HTML ক্লাসে আসি। আমরা CSS টা শিখবো। হ্যাঁ, আজকে CSS শুধু আমাদের। তো CSS এর প্রথমে আসে আমরা CSS সিনট্যাক্স। CSS সিনট্যাক্সটা আমরা একটু পরে আলোচনা করব। আমরা প্রথমে একটু করে HTML করে একটা লিখে আমরা CSS টা ইউজ করি। আমরা কাজ করতে করতে প্র্যাকটিক্যালি শিখবো। হ্যাঁ, আমরা প্রথমে একটা ডিপ নিচ্ছি, মেইন ডিপ। আপনারা যখন CSS লিখবেন, হ্যাঁ, আচ্ছা আমি একটু একদম র ভাবে লিখি। হ্যাঁ, আমি ধরেন প্রথমে একটা ডিভিশন নিচ্ছি। ডিভিশন নিয়ে আমরা CSS অ্যাপ্লাই করব সাধারণত তিন ভাবে আমরা CSS ইউজ করব। হ্যাঁ, এখানে আমি একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে একটা S2 নেই। আপনারা জানেন S2 কিভাবে না, এগুলো আপনারা শিখে আসছেন। বিষয়টার একটা ফাইল নেই, S2 আর একটা P ট্যাগ নেই। P ট্যাগের ভিতরে আমরা এটা 50 ওয়াট নিই। S2 তো বড় হয়ে গেছে, এটা পর্যন্ত আমি নিলাম। এখন আমরা CSS এর ব্যবহার শুরু করব। প্রথম কোড আমরা CSS লিখব। প্রথমত আমরা CSS লিখব ইনলাইন CSS, এটাকে বলা হয় ইনলাইন CSS। আমরা ইনলাইন মানে কি, লাইনের ভিতর আমরা CSS গুলো লিখব। ধরেন S2, আমরা এটাকে আউটপুটটা দেখে নিই। সেটা আমরা লাইভে দিই, তাহলে বারবার রিফ্রেশ করা লাগবে। দেখেন, এটা আমাদের নরমাল আউটপুট, P এবং S2 ট্যাগ। আর ডিপটা কেন ব্যবহার করলাম, এটা ডিভিশন, এটা থেকে কোনো আউটপুট আসে না। এটা জাস্ট প্রত্যেকটা সেকশনকে বা প্রত্যেকটা মানে ডিভিশনকে একটু আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য ডিপটা ইউজ করা হয়। এটার আর এর বেশি কোনো বিশেষত্ব নাই। আচ্ছা, আমরা এখন S2 তে কিছু CSS ইউজ করব। আমরা S2 তে একটু কালার দিই। এটা লেখার জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে স্টাইল, মানে এটা হচ্ছে ইনলাইন স্টাইল। হ্যাঁ, লাইনের ভিতরে আমরা CSS গুলো লিখব। আমরা কালার দেই, রেড দেই। প্রথম রেডটা সবার চোখে পড়বে, রেড ব্লু, এগুলো চোখে পড়ে সবার। এই যে দেখেন, এটা কালারটা লাল হয়ে গেছে। আমরা যখন লিখলাম কালার, এটার কালারটা লাল হয়ে গেছে। S2 কালারটা লাল হয়ে গেছে, খেয়াল করবেন। এটার জন্য আমরা যে CSS-টা লিখবো, এটা হচ্ছে কালার। কালার দিলে যে কোনো ফন্টের কালার চেঞ্জ হয়ে যায়। এগুলো হচ্ছে ফন্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে ফন্ট। আরো আমরা কিছু দিই, আমরা S2-টার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার জন্য আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু দিয়ে দিই। এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। এটা RGB কালার আছে, রেড, গ্রিন, ব্লু। রেড হচ্ছে 255, গ্রিন হচ্ছে 255, হ্যাঁ, ব্লুটা হচ্ছে 255। আমরা জানি মৌলিক রং কিন্তু তিনটা, এটা একটা বেসিক জিনিস। মৌলিক রং হচ্ছে তিনটা, লাল, নীল, সবুজ। এই তিন রঙের মিশ্রণে কিন্তু বিভিন্ন রঙের উৎপত্তি। আবার এই তিন রঙের অনুপস্থিতিতে হয় কি, কালো রং। মানে অনেকগুলো রঙের, সব রঙের যখন অনুপস্থিতি, তখন হচ্ছে কালো রং। ঠিক আছে, এই আমরা এটা জানি যে রেড, গ্রিন, ব্লু এই তিনটা মান দিয়ে, মানে এটাকে বলা হয় RGB কালার কোড। RGB দিলাম, অথবা এটা একটু হয়তো কঠিন হয়ে যাচ্ছে, আমি সরাসরি একটা কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, সরাসরি ব্লু লিখে দিলাম। এরকম অনেকগুলো কালার আছে, সরাসরি আমরা লিখে দিতে পারবো। কিন্তু সব কালার তো দেওয়া যায় না, যেহেতু আমরা বুঝতে পারছি RGB মানে আমরা কালারে মিক্স করে বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করব। তার মানে রেড, ব্লু, গ্রিন, স্যালমন, টমেটো, ব্ল্যাক, হোয়াইট, হ্যাঁ, ইয়েলো, এরকম কিছু কালার আছে, আমরা সরাসরি লিখে দিলে পারবো। এবার আমরা আউটপুটটা দেখে দেখেন, এটার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে ব্লু। আমরা S2 নিয়ে কাজ করতেছি,
আমরা পুরোটাই লিখবো। বিজি কালার হচ্ছে ওটা ইয়েতে বডি স্টাইলে, এখানে না। আমরা যদি একইভাবে ডিপকে দিতে চাই, আমরা একটি স্টাইল দিব, স্টাইল নিয়ে ইকুয়াল টু দিয়ে আমরা ডাবল কোটেশনের ভিতরে আমরা আমাদের কালার ইয়েগুলো দিব। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার এটাকে কালার দিব, এই যে কালারটা দিই, সাদার কাছাকাছি, সাদার কাছাকাছি একটা কালার চলে আসছে। দেখেন এটা দিয়ে নিয়ে নিয়েছে পুরোটা ডিপ, মানে যে ডিপের ভিতরে এই টোটাল কন্টেন্ট গুলো এসটি এবং পি দুইটাই আছে, এটা টোটালটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ইনলাইন স্টাইল। এভাবে আমরা অনেক কিছুতে ইনলাইন স্টাইল ব্যবহার করব। যেমন আমরা এর আগে করছিলাম, একটু স্মরণ করে দেখেন, ইমেজে করছিলাম আমরা এরকম, আমরা ইমেজে এরকম ব্যবহার করছিলাম। ইমেজ যখন দেখছিলাম না, আমি ইমেজ ফোল্ডারটা নিয়ে আসি। আমরা ইমেজে কিন্তু এরকম সিএসএস ব্যবহার করছিলাম। এই যে ইমেজ ফোল্ডারের ভিতরে আমরা যে কোনো একটা পিকচার দেই, এটা ডিভের ভিতর আছে। এই এখন আমরা এটাকে এখানে স্টাইল লিখে সরাসরি আমরা উইড হাইট সেট করতে পারবো। আবার ইমেজের একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি সরাসরি উইড এবং হাইট লিখে দিলে হবে। তবে গুড প্র্যাকটিস হচ্ছে স্টাইল দিয়ে আলাদা করে দেওয়া, একটু ফ্রিকশন কম হয়, ঝামেলা কম হয়, মানে রিল্যাক্সে থাকা যায়। স্টাইল আমরা এটা উইড দিব, হাইট দিব, ঠিক আছে। আমরা উইড দিলাম 500 পিক্সেল। হ্যাঁ, এরপর একটা সেমিকোলন হবে প্রত্যেকটা। এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু। এটার পর আমরা একটা সেমিকোলন দিয়ে শেষ করবো সবসময়, ঠিক আছে। এরপর আমরা আরেকটা দিব, আরেকটা প্রপার্টি দিব। এবার হাইট দিব, আমরা এবার হাইট দিলাম, হাইট দিয়ে দিলাম 400 পিক্সেল। এখন আমরা আউটপুটটা দেখবো। আমরা স্টাইলটা এখানে এর আগে কিন্তু আমরা সরাসরি উইড এবং হাইট সরাসরি আমরা লিখতাম, এবার আমরা স্টাইলের ভিতর লিখলাম, মানে এটা সাধারণ নিয়ম আর কি। এবার আমরা আউটপুটটা দেখি। এই যে দেখেন ইমেজটা এতটুকু জায়গা নিয়ে নিছে, 500 আর 400, ঠিক আছে, এতটুকু জায়গা। এখন আমরা এটাকে একটা কাজ করি, মার্জিন আর প্যাডিং দিয়ে। দেখেন লেখাগুলো কিভাবে লেগে আছে, এই যে একদম লেখাটা এখান থেকে শুরু, পাশে দেখা যায়। আমরা এই পাশে একটু মার্জিন দিয়ে দিই। মার্জিনটা হচ্ছে আমরা যে কাগজে অনেক সময় লেখার সময় আমরা যখন স্কুলে হাতের লেখা দিতাম, তখন আপনাদের অনেকের মনে আছে আমরা এইরকম একটা লম্বা মার্জিন করে নিতাম, মানে এই পাশাটা খালি রাখতাম। এখন আমাদের প্রয়োজন আমরা উপরে দিব, হয়তো এটা থেকে এটা, মানে আমরা মার্জিন দিব কি একটু জায়গা ছেড়ে চলে আসবো, সৌন্দর্যতার জন্য আমরা এই পাশে একটু জায়গা ছেড়ে দিয়ে আসবো। তো আমরা প্রথম মার্জিনটা কোনটাতে দিব, আমরা H2 তে দিই। আমরা H2 তে একটা মার্জিন দিয়ে আসি। আমরা মার্জিনটা আরো ভালোভাবে শিখবো। হ্যাঁ, আমরা ডিপ কালার করে আমরা মার্জিনটা ভালোভাবে শিখবো, কারণ মার্জিন আর প্যাডিং এর মধ্যে অনেকের একটু ঝামেলা লেগে যায়, ঠিক আছে। আমরা মার্জিন 10 পিক্সেল দিব। এই পিক্সেলটা হচ্ছে কি, আপনারা যদি ফটোশপ জানেন তাহলে হয়তো বুঝতে পারবেন, এরকম ছোট ছোট একটা একটা ঘর, এইভাবে পিক্সেলটাকে গণনা করা হয় আর কি। এটা একটা পরিমাপের বা দৈর্ঘ্য প্রস্থের একটা একক বলতে পারেন। হ্যাঁ, আপনার ওয়েব ডিজাইনিং বা ফটোশপ যারা জানেন তারা এটা হালকা পাতলা করলেই হবে, যারা জানেন তারা বুঝেন যে পিক্সেল মানে হচ্ছে এক একটা ঘর। এই ধরেন রেটটা যতটুকু আছে এর চেয়ে ছোট একটা ইউনিট, একটা ইউনিট। তো আমি কি করলাম, 10টা ইউনিট নিলাম। এটা একটা পরিমাপের একক, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ বা এরকম একটা একক পিক্সেল। অথবা আমরা চাইলে দিতে পারি ইঞ্চি। ইঞ্চিটা মানে ব্যবহার হয় না এখানে, এটা বিশেষ করে ফটোশপে ব্যবহার করা হয় ইঞ্চিটা। ইঞ্চির মতোই, ইঞ্চি যেমন একটা নির্দিষ্ট মাত্রা, হ্যাঁ, এটাও ধরেন একটা নির্দিষ্ট দৈর্ঘ্য বা প্রস্থ বোঝায় আর কি, একটা ইউনিট। আমরা কি করলাম, এই যে দেখেন H2টা কি করছে, এখান থেকে 10 পিক্সেল জায়গা ছেড়ে দিয়ে আসছে। হয়তো অনেকে বুঝতেছেন আমি আর একটু বেশি জায়গা ছেড়ে দিই। হ্যাঁ, 50 পিক্সেল দিয়ে দিই। 50 পিক্সেল দিলে এখন আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, ভুল করলাম, 50 px সরে গেছে। এখন দেখেন এটা বামে অনেক দূর জায়গা ছেড়ে চলে আসছে। আমরা যদি একইভাবে উপরের দিকে দিতে চাই, তাহলে আমরা মার্জিন না লিখে লিখবো মার্জিন টপ, মানে উপরে মার্জিন টপ 50 পিক্সেল। এখন দেখেন এটা উপরের দিকে জায়গা ছেড়ে আসছে, আমরা কিন্তু বুঝতেছি না। এটা অলরেডি উপরের দিকে জায়গা ছেড়ে আসছে, আমরা বুঝতেছি না। হ্যাঁ, মার্জিন টপ 50 পিক্সেল। আচ্ছা, এটা আমরা আরো মার্জিন এবং প্যাডিং আমরা আস্তে আস্তে আরো ক্লিয়ার হবো। আমরা আগে ইনলাইন স্টাইল, তারপর হেডিং এর মধ্যে ব্যবহার করে স্টাইল, আমরা 3 ভাবে স্টাইলটা ইউজ করা যায় সেটা আমরা দেখব। এটা হচ্ছে ইনলাইন স্টাইল। হ্যাঁ, এবার আমরা চাইলে বাইরে একটা
স্টাইল শিট তৈরি করে আমরা স্টাইল দেখাতে পারি। তার আগে আমরা দেখবো হেড ও স্টাইল ব্যবহার করা যায়, যদি এটা বেশিরভাগ ক্ষেত্রে করা হয় না বা করা ঠিক না, কারণ হিজিবিজি হয়ে যায়। তারপর আমরা এখান থেকে চাইলে স্টাইলটাকে ব্যবহার করতে পারি। এই জন্য আপনাকে কি করতে হবে, এখানে একটা স্টাইল ট্যাগ নিতে হবে। আমরা অন্যান্য HTML যে ট্যাগগুলো নিতাম শুরু এবং শেষ, এভাবে এখানেও আমরা নিব, নিয়ে এবার আমরা স্টাইল দিব পিকে দেওয়ার জন্য আমরা কি করবো, সরাসরি এখানে পি লিখবো। আমরা পি লিখে এটাকে আমরা কি করব, একটা কালার দিয়ে দিই। পি লিখে আমরা একটা কালার দিলাম, এটাকে কি দিব, ইয়েলো দিই। হ্যাঁ, ইয়েলো কালার দিলাম। আমরা সরাসরি এখান থেকে কি করলাম, পি কে ধরলাম, পি কে আমরা কালার দেব। যেহেতু এটা HTML ট্যাগ, আমরা এটা সরাসরি পি লিখবো। আমরা এবার আউটপুটটা একটু দেখি, দেখেন পিটা ইয়েলো কালার হয়ে গেছে, পিটা ইয়েলো কালার হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন আরেকটা পি ট্যাগ নিই, এই ডিবের ভিতরে নিই। হ্যাঁ, আস্তে আস্তে এখানে বিগিনার লেভেলে আছি তো আমরা আস্তে আস্তে করে যাচ্ছি, এইটাই এখন দেখাচ্ছি। হ্যাঁ, আপনি একটু মানে ক্লাস টপিক যখন শেষ হবে তখনই দেখুন ক্লিয়ার হয়ে গেছে। আমরা বিগিনার লেভেল থেকে দেখাবো, প্রত্যেকটা জিনিস আমরা বিগিনার লেভেল থেকে দেখাবো। এই যে আরেকটা পি নিলাম, পি নিয়ে এখন আমরা কি করব, লরাম 50 ধরেন আমরা আরো 50 ওয়াটের একটা নিলাম, নিয়ে এখন যদি আমরা আউটপুটটা দেখি, দেখবো যে এই যে দেখেন এখানে চলে আসছে, এটাও ইয়েলো কালার হয়ে গেছে। এখন আমার দরকার তো শুধু এটাকে ইয়েলো রাখার, আমার তো এটার দরকার নাই, এটাকে আমি অন্য একটা কালার দিব, আর এটাকে আমি ইয়েলো রাখবো আমার প্রয়োজন। অথবা এটাকে আমি একটা নির্দিষ্ট মার্জিন দিব, নির্দিষ্ট একটা প্যাডিং দিব, নির্দিষ্ট একটা বর্ডার দিব, নির্দিষ্ট ফন্টের একটা সাইজ দিব, মানে বিভিন্ন কাজ আছে আমার এটাকে নিয়ে। এখন আমি যখন এটাকে করব, আমার এটাতে কেন ইফেক্ট করবে, এটাতে ইফেক্ট করতেছে এই জন্যই কারণ এখানে আমি স্টাইলে কি করছি, পি কে ধরছি। পি কে ধরার কারণে এই বডির ভিতরে যতগুলো মানে এই ফাইলের মধ্যে index.html, আর স্টাইলটা লিখতে হয় হেডের মধ্যে। আমরা এখন দুই প্রকার শিখে ফেলছি, একটা হচ্ছে ইনলাইন হচ্ছে ডাইরেক্ট আপনি HTML ট্যাগের ভিতরে লিখবেন, আর এটা হেডের মধ্যে লেখা হয়। এটার নামটা কি যেন ডাকে, আমি আসলে ভুলে গেছি, এটা আমি জানলে আপনাদেরকে মানে এটা জেনে আমি আপনাদেরকে জানাবো। এটা আমরা হেডের মধ্যে ইউজ করতেছি স্টাইল ট্যাগ দিয়ে। হেডের মধ্যে আমরা এখানে কি করব, এখানে যে ট্যাগগুলো আছে প্রথমত আমরা ট্যাগগুলোকে ধরে করতে পারি। এতে অসুবিধাটা হলো কি, দেখেন আমি পি যখন ধরছি এতে কি হলো, এই পিটাও পাইলো, এই পিটাও পাইলো। আমি যে প্রপার্টিগুলো দিচ্ছি, কালার দিলাম, আমি যদি এখন আরো কিছু দিই, ধরেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এখানে দিলাম কি একটা কালার দেব, আচ্ছা ব্লু দিয়ে দিই, সহজগুলো দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা কালার সেট করার জন্য আমরা একটা সফটওয়্যার সবাই নামাই নেবো, এটা হচ্ছে পিক্সি। এটা খুব লাইট ওয়েট। হ্যাঁ, পিক্সি কালার পিকার ডাউনলোড করবেন। এটা জাস্ট 8 কিলোবাইটের একটা সফটওয়্যার, 8 কিলোবাইট, এত ছোট। আমার এখানে ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। এটা বারবার রান করতে হয়, একসাথে ডাউনলোড হয়ে থাকে না। পিক্সি একটু দেখে নেবেন, আসলে আমি তো আপনাকে দেখাই আর কি মাঝে মাঝে, কিন্তু নিজে তো একবারে নামায় রাখছি। ডাউনলোড পিক্সি, এটা তো মনে হয় উইন্ডোজের জন্য, এটা না, না এটা এখানে একটা ইয়ে দেওয়া আছে, থিম দেওয়া আছে। এটা হচ্ছে ম্যাটারিয়াল আইকন, একটা থিম। এখান থেকে গিয়ে আপনি এখানে সার্চ করুন ম্যাটারিয়াল আইকন, প্লাগইনে গিয়ে ওটা দিলে এখানে আসবে। হ্যাঁ, আচ্ছা আমরা পিক্সিটা আপনার একটু দেখে নিই, এটা মোস্ট ইম্পর্টেন্ট। পিক্সিটা কোথা থেকে যে ডাউনলোড করতে আমার আসলে মনে থাকে না। হ্যাঁ, এই যে এটা মেবি ডাউনলোড হয়েছে। এটা অনেক জায়গায় আছে, মানে অনেক সাইডে এটাকে আপলোড করে রাখছে, অফিসিয়াল এর বাদও পাওয়া যায়, তো এই জন্যই আসলে এই যে পিক্সিটা এখানে ওপেন আমার ডাউনলোড হয়েছে এখানে। হ্যাঁ, মনে হয় এটা থেকে ডাউনলোড হয়েছে, এটা থেকে মেবি আপনারা পিক্সিটা ডাউনলোড করে নেবেন। এটা 8 কিলোবাইটের মতো হয়। হ্যাঁ, জাস্ট 8 থেকে 11 কিলোবাইট এরকম হয়। এই যে এখান থেকে এই সাইটটা থেকে করবেন, এটাই এই জিপ আর্কাইভ বা .exe এখান থেকে। এটা হচ্ছে যে network.com নেটিভ। আচ্ছা তাহলে আপনি একটু যে গ্রুপে শেয়ার করে দিবেন পিক্সির লিংকটা। হ্যাঁ,
কিভাবে ইউজ করতে হয় আপনি একটু গ্রুপে অ্যাডভাইস দিয়ে দিন। আচ্ছা ওকে, আমরা পিক্সিটা ডাউনলোড করে নিব। পিক্সিটা ডাউনলোড করলে হবে কি আমরা যে কোনো কালারকে পিক করতে পারবো। এগুলো একটু অফ করে দেই। আমার পিক্সিটা এই যে এখানে ওপেন আছে। হ্যাঁ, এই কালার উপর রাখবেন কন্ট্রোল অল্টার সি, এখানে আপনার কালার কোডটা কপি হবে, এটা আসবে হেক্সা কোডে। হ্যাঁ, হেক্সা কোডে আসবে, আপনি নিয়ে কালারটাকে এখানে পেস্ট করে দিতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিতে চাইছিলাম, আগে হ্যাশটা বসায় নিব। হ্যাঁ, হ্যাশটা বসায় নিয়ে আমি কোডটা এখানে যেটা কপি করলাম, এই যে দেখেন ওই কালারটা চলে আসছে যেটা কপি করছিলাম। জাস্ট আপনি কি করবেন, ওই কালারটা যে কালারটা করবেন এটা ওপেন থাকবে। হ্যাঁ, এটা মাউস করা যাবে, এই ধরেন ব্লু অথবা আপনি অন্য জায়গা থেকে যে কোনো কালার, এই যে ধরুন এখানে আমি ইউটিউবে লাল কালার। হ্যাঁ, এটার উপরে কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার সি যখন ক্লিক করবো তখন এটা কপি হবে, আপনি হ্যাশের পরে এটা বসাই দিবেন। ঠিক আছে। আচ্ছা আমরা এখন আসি, পি এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিলাম। পি এর ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে এই যে দেখেন পি এর ব্যাকগ্রাউন্ড কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটার এটা ইমেজের চারপাশ ধরে এটা টোটাল এরিয়াটাই কিন্তু পি নিয়ে নিছে। এটা টোটালটাই পি ব্লক করে নিছে। এখন আমরা কিন্তু এরকম চাই না, আমরা চাই এই প্যারাগ্রাফে একটা স্টাইলে আসুক, এই প্যারাগ্রাফ একটা স্টাইলে আসুক, আমরা কিন্তু চাই এরকম। এর জন্য আমরা কি করব, আমরা ক্লাস ব্যবহার করব অথবা আইডি ব্যবহার করব। শুরুতে আমরা ক্লাস ব্যবহার করব। একটা কোডকে যখন আমরা বারবার ইউজ করতে চাইবো, আচ্ছা এই বিষয়ে আরেকটু পরে আসবো, আমরা প্রথমত ক্লাস অথবা আইডি দুটো যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন এটাকে স্পেসিফিকলি ধরার জন্য। স্পেসিফিকলি এই প্যারাগ্রাফে যদি আপনি কোনো স্টাইল দিতে চান তাহলে এর জন্য আমরা কি করবো, একটা স্পেসিফিক ক্লাস নিয়ে নিব। ঠিক আছে, বা আইডি দিয়ে নেব, যেটা দিয়ে করা যাবে, অসুবিধা নাই। তবে নিয়ম হচ্ছে ক্লাস দিয়ে করা। আর কিছু কিছু কাজ আছে মানে এইগুলো বারবার রিপিট হয় না, এক জায়গায় করতেছি, এই কোডটা অন্য জায়গায় রিপিট হবে না, তখন আমরা আইডি ইউজ করব। এটা আমরা একটু পরে দেখবো, আমরা এখন ক্লাস দেখবো। হ্যাঁ, আমরা এটা যে কোনো একটা ক্লাসের নাম দেই, আমরা লিখে দিই ফার্স্ট প্যারা। ঠিক আছে, এখন আমরা লিখে দিলাম ফার্স্ট প্যারা। আমরা একটু আস্তে আস্তে করে প্রয়োজনে সিএসএস একটু একটা ক্লাস বেশি শিখবো, কিন্তু তারপর আমরা ভালোভাবে শিখবো সিএসএস। আমি কেন ভালোভাবে শিখবো আমি শুরুতে বলে আসছি, মোস্ট ইম্পর্টেন্ট সিএসএস। আচ্ছা, যখন আমরা ক্লাসটা দিলাম এখানে একটা প্যারাগ্রাফের একটা নাম দিলাম কি ফার্স্ট প্যারা, এটাকে আমরা এখানে এইভাবে এখন আর ধরতে পারবো না। ক্লাসের আগে আমাদেরকে একটা ডট সাইন দিতে হবে। ক্লাসের আগে আমাদেরকে একটা ডট সাইন দিতে হবে। যখন ডট সাইন থাকবে তখন এটা ব্রাউজার বুঝে নিবে এটা ক্লাস। এটা হচ্ছে নিয়ম, সিএসএস লেখার নিয়ম। আপনি না দিলে হবে না, দিতে হবে ডট। আর যখন আমরা সরাসরি এইচটিএমএল ট্যাগকে দিব, যেমন পি এস টু ডিপ আইএমজি, তারপর হচ্ছে স্প্যান, ওই যে সাব সুপ্রিম, তারপরে বিআর ট্যাগ। হ্যাঁ, যে কোনো কি অন্য এইচটিএমএল যে কোনো ট্যাগকে যখন আমরা দিব তখন আমাদেরকে সামনে বা পিছে কোনো কিছু ইউজ করতে হবে না। কিন্তু যখন আমরা ক্লাস দিব, ক্লাস কিন্তু একটা অ্যাট্রিবিউট, ক্লাস একটা অ্যাট্রিবিউট। এই যে প্রথম পিটা শেষ হওয়ার আগে এখানে আছে। হ্যাঁ, ক্লাস হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তাহলে আমরা এটা কি করব, ক্লাসের আগে ডট সাইন দিব। এখন আমরা আউটপুটটা একটু দেখব। হ্যাঁ, এখন আমরা আউটপুটটা একটু দেখব। দেখেন এই পিটা ইয়েলো কালার আছে, এই পিটা ইয়েলো কালার আছে, কিন্তু এই পিটা এখন কালো কালার হয়ে গেছে। কারণ কি, কারণ এখন আমি এখানে যে সিএসএসটা ইয়েলো কালারটা এটা পাইতেছে শুধুমাত্র ফার্স্ট প্যারা ক্লাসটা। এই ফার্স্ট প্যারা ক্লাস কোন জায়গায় আছে, শুধুমাত্র এই প্রথম প্যারাগ্রাফটার মধ্যে আছে। ফার্স্ট প্যারা ক্লাসটা শুধুমাত্র প্রথম প্যারাগ্রাফে আছে। এখন কিন্তু এই পি আর এটাকে এই কালারটা পাচ্ছে না, এই পি আর এই ক্লাসটাকে পাচ্ছে না। আমরা যদি বাইরে আরেকটা পি নিই, তাহলে আমরা ডিপের বাইরে নিলে আমরা মনে আরেকটু ক্লিয়ার হবে ভালোভাবে। আমরা বাইরে এমনিতে একটা পি নিই, একটু জয়েন করলে এখন আসছে। আচ্ছা, আমরা ক্লাসের বাইরে একটা পি নিলাম, পি নিয়ে এখন আমরা এটার আউটপুটটা দেখবো। এই যে দেখেন এই পিতে কিন্তু কোনো কিছুর ইফেক্ট পড়ে নাই, এই পিতে কোনো কিছুর ইফেক্ট পড়ে নাই। কারণ কি, আমরা এখন ক্লাস ধরে মানে একদম ইউনিক করে ফেলছি যে আমরা শুধুমাত্র ফার্স্ট ক্লাসকে আমরা কিছু প্রপার্টি দিব। আমরা এখন এটাকে আরো অনেক প্রপার্টি দিতে পারি। এটাকে এখন আমরা একটা মার্জিন দিতে পারি। হ্যাঁ, মার্জিন ধরেন চারপাশে দিলাম। যখন আমরা শুধু মার্জিন লিখবো তখন এটা চারপাশে যাবে। এরপর আমরা লিখতে পারবো টপ বটন, আস্তে আস্তে আমরা এদিকে যাব, তারপর হচ্ছে লেফট রাইট। এখন আমি শুধু মার্জিন যখন লিখবো এটা চারপাশে পাবে। আমি 20 পিক্সেল দিয়ে নিচ্ছি, দেখেন এটা পাইছে। উপরে সে 20 পিক্সেল জায়গা ছেড়ে দিয়ে আসছে, বামে 20 পিক্সেল ছাড়ছে, ডানে 20 পিক্সেল, উপরে নিচে 20 পিক্সেল, সে 20 পিক্সেল করে জায়গা ছেড়ে দিছে। এবার আমরা এটাকে একটা বর্ডারও দিব।
এটা আসলে ডিপ দিয়ে দেখালে ভালো হতো, তারপর আমরা এই দিক দিয়ে একটু ঝামেলা হয়, কারণ পি ট্যাগের নিজস্ব একটা প্যাডিং এবং মার্জিন আছে। হ্যাঁ, দেখ আস্তে আস্তে আমরা এগুলো দেখবো। আমরা এটার বর্ডার দিব। বর্ডার লেখার নিয়ম হচ্ছে বর্ডারও আপনি মার্জিন, বর্ডার, প্যাডিং, এই তিনটে জিনিস আমি এখানে লিখে নিই। প্যাডিং এই তিনটা জিনিস, এটা লেফটও আছে, রাইটও আছে, আবার টপ আছে, বটম আছে। টপ হচ্ছে উপরে, বটম হচ্ছে নিচে, আর এই পাশে হচ্ছে রাইট, এই পাশে হচ্ছে লেফট। আপনি যেদিকে আপনার হাত আছে, আপনি ল্যাপটপের সামনে যেভাবে বসে আছেন ঠিক সেরকম ভাবে। বাম পাশে হচ্ছে লেফট। এই তিনটে জিনিসই আপনার লেফট, রাইট, টপ, বটম, চারটা প্রপার্টি আছে। যখন আমরা এই চারটার কোনোটাই লিখবো না তখন এটা চার পাশে ধরবে। যখন আমরা চারটার কোনো পাশে লিখবো না তখন সে চার পাঁচটা বুঝে নিবে। আমরা আস্তে আস্তে করে আরো ক্লিয়ার হবো, এগুলো সব প্র্যাকটিস করবো আমরা। হ্যাঁ, এখন আমরা বর্ডার দিই। বর্ডার লেখার নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে লিখে দিতে হবে এটা কতটুকু মানে চওড়া হবে, 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল, মানে বর্ডারটা মানে জায়গা কতটুকু দখল করবে। আমি 1 পিক্সেল দিলাম, মাত্র 1 পিক্সেল। আস্তে আস্তে বাড়াবো। হ্যাঁ, তারপর এটা কি সলিড হবে না ডটেড হবে, মানে বর্ডারটা কি সলিড হবে না কি হবে, আমি সলিড লিখে দিলাম। সলিডের পরে এবার আমি কালার দিব। কালার আমি যে কোনো একটা জায়গা থেকে পিক করে নিয়ে আসতে পারি, অথবা সরাসরি রেড, ব্লু কিছু একটা লিখে দিতে পারি, এটা আমার ইচ্ছা। আচ্ছা, শর্টকাটের জন্য আমরা এখন রেড সরাসরি লিখে দিলাম। এখন আমরা আউটপুটটা দেখবো। দেখেন এই প্যারাগ্রাফের চারপাশ দিয়ে এটা মার্জিন নিয়ে নিচ্ছে, সে কিন্তু প্যাডিংটাকে ধরে নেয়, শুধুমাত্র কন্টেন্টটাকে ধরছে। দেখেন এই প্যারাগ্রাফ একটু ভালোভাবে খেয়াল করেন, এই প্যারাগ্রাফের এরিয়া কিন্তু এখান থেকে সে চারপাশে বর্ডার না নিয়ে শুধুমাত্র কন্টেন্টটা চারপাশে নিচ্ছে। এটা একটু খেয়াল রাখবেন, কেন এটা পরে বিশ্লেষণ করবো। এবার আমরা একটু প্যাডিং নিব, চারপাশে প্যাডিং নিব। তাহলে যদি আমরা চারপাশে নিই তাহলে আর উল্লেখ করার দরকার নেই, শুধু প্যাডিং লিখলে সেটা চারপাশে নিয়ে নিবে। ঠিক আছে, আমরা চারপাশে দিচ্ছি 20 পিক্সেল, আবার প্যাডিংটাও দিলাম 20 পিক্সেল। তারপরে এবার আমরা আউটপুটটা দেখি। এবার দেখেন পার্থক্যটা। এবার এটা ভিতরে একটু চাপায় চলে আসছে, এটা ভিতরে একটু চাপায় চলে আসছে। এটা হচ্ছে পার্থক্য। এই মার্জিন এবং প্যাডিং এই জায়গা থেকে আপনার একটু ক্লিয়ার হই না। মার্জিন হচ্ছে সে কি করছে, প্যারাগ্রাফটা জায়গা ছেড়ে চলে আসছে, আর প্যাডিং কি করছে, সে তার জায়গা রেখে তারপর আসছে। মার্জিন হচ্ছে সে পুরো জায়গা ছেড়ে দিয়ে চলে আসছে। আমি আবার প্যাডিংটা সরাই নিই, আপনারা খেয়াল করেন। যখন আমি মার্জিন দিলাম 20 পিক্সেল, সে কি করলো, ডানে বামে উপরে নিচে 20 পিক্সেল করে জায়গা ছেড়ে দিয়ে চলে আসছে। আমরা বর্ডারের মাধ্যমে দেখলাম, আমরা পি ট্যাগে যখন বর্ডার দিলাম, প্যারাগ্রাফের বর্ডার দিলাম, সে বর্ডার এতটুকু পর্যন্ত নিচ্ছে, কিন্তু নেওয়ার তো কথা ছিল এতটুকু পর্যন্ত। এটা তো পিওর এরিয়া, এটা সম্পূর্ণটা পিওর এরিয়া। তাহলে সেখানে এতটুকু পর্যন্ত নিল, কারণ সে মার্জিন দিচ্ছে। মার্জিন দেওয়া মানে সে সম্পূর্ণ জায়গাটা ছেড়ে দিয়ে আসছে। ঠিক আছে, মানে নিঃশর্তে সে এটা ছেড়ে দিয়ে চলে আসছে। এটা এখন আর তার এরিয়া না, এটা হচ্ছে মার্জিন। আর প্যাডিং এর নিঃশর্তে ছেড়ে দেয় না, ধার দেয়। যদি আমরা বাংলা ভাষা, এগুলো মানে বই পুস্তকের বা মানে ইয়ের ভাষা না, বোঝানোর জন্য বলতেছি। আর প্যাডিং হচ্ছে সে ছেড়ে দিয়ে আসে না, সে জায়গাটা রেখে তারপর আসে। ওই যে বাংলা একটা অ্যাড আছে না, ওই যে হোটেলের হুইল না যেন ঋণের, যে প্রথমবার আসছে কিন্তু শেষবার না, এই টাইপের আর কি। মানে সে একটু হ্যাঁ, আমরা এদিকে একটু পরে আসতেছি। আমি একদম আপনাদেরকে জিরো লেভেল ধরে আমি বোঝানোর চেষ্টা করতেছি, একদম জিরো লেভেল, যাতে সবাই কমিউনিকেট করতে পারে। আমি মানে পাটে পাটে আগাচ্ছি। এখন এই মার্জিন আর প্যাডিং এর আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন। মার্জিন কি করছে, সে জায়গাটা ছেড়ে চলে আসছে। প্যাডিং কি করছে, সে জায়গা ছাড়ে নাই, এখানে জায়গাটা রেখে সে ভিতরে চলে আসছে। এখন আমরা একটু আর একটু ইয়ে বাড়াই দিই, কন্টেন্ট একটু বাড়াই দিই, তাহলে আমার মনে হয় আরো আপনাদের দূর থেকে ক্লিয়ার দেখা যাবে। এই যে দেখেন সে কি করছে, এটা হচ্ছে তার মার্জিন আর এটা হচ্ছে তার প্যাডিং। প্যাডিংটা কি করলো, সে জায়গা ধরে রেখে তারপর এখানে আসছে। হ্যাঁ বলেন। এটা আজকের ক্লাসের একদম সর্বশেষ টপিক, সিএসএস ইউজ ইন্সপেক্ট এলিমেন্ট। আমাকে সিরিয়ালে আগাইতে হবে। আচ্ছা, পরের ক্লাসে এটা নিয়ে আলোচনা করা হবে। সিএসএস এর জন্য তো ইন্সপেক্ট এলিমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ছাড়া তো ফিক্স করা সম্ভব না। আচ্ছা, তাহলে আশা করি আপনারা মার্জিন এবং প্যাডিং এই দুটো জিনিস বুঝতে পারছেন। এখন এটার আমি টপ, রাইট, লেফট, বটম এগুলো আমি এখন আস্তে আস্তে শিখাবো। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, আবার বলতেছি, বর্ডার
বর্ডারটা তো হচ্ছে এই যে আমি চারপাশে বর্ডারটা দিলাম, এটা একটু বাড়ায় দিই, তাহলে একটু চেঞ্জ করলে আপনাদের ক্লিয়ার হবে। হ্যাঁ, আমি এটাকে 2 পিক্সেল 3 পিক্সেল দিয়ে দিলাম। বর্ডারের প্রথম হয় এটার এই যে মানে কতটুকু জায়গা নিবে, কতটুকু জায়গা ধরে সে বর্ডার এই যে মোটা হয়ে গেছে, 3 পিক্সেল যখন দিলাম এটা মোটা হয়ে গেছে। তারপরে ভ্যালুটা হচ্ছে এটা কি সলিড হবে নাকি ডটেড হবে। এই যে আপনি যদি ডটেড লিখে দেন, সলিড মানে সলিড, সলিড মানে সলিড, যেটা কি বুঝাবো আপনাদেরকে, সলিড সলিড মানে সলিড, এটা কি অর্থ বলবো, আমরা তো ফিজিক্সও জানি সলিড কি, ঠিক না। এই যে এখন ডটেড পার্থক্যটা দেখেন, ডটেড মানে কি ডট ডট করে আসছে না, এই যে ডট ডট দেখতেছেন। সলিড দেওয়াতে এটা ফ্রেশ আর মানে একদম জায়গাটা দখল করে যেটা আসছে আর কি, এটা হচ্ছে ডটেড। হ্যাঁ হ্যাঁ, সলিড দিলে এটা টোটালি সলিড হয়ে আসতেছে। সলিডের আবেদনিক অর্থ কি হবে কেউ কি বলতে পারেন? সলিডের ইংলিশের স্টুডেন্ট আছে কেউ? সলিড মানে কঠিন, কঠিন কঠিন, ফাঁকা নেই। সলিড মানে ফাঁকা নেই, কঠিন কঠিন। হ্যাঁ, সলিড হচ্ছে কঠিন, মানে এটা কঠিন হয়ে আসছে। আর এখন ডটেড দিছি, এটা একটু একটু ডট 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 করে আসছে। আর কয়েকটা প্রপার্টি আছে, ডটেড আর সলিডটা বেশি ইউজ হয়। হ্যাঁ, আমি আরেকটা আছে সলিড ছাড়াও ডটেড, হ্যাঁ ডাবল আছে, ডাবল ডাবল আছে, হ্যাঁ ডাবল আছে মেবি, আমি একটু দেখে নিই। আর এই দুটি আমরা ইউজ করি আর কি নর্মালি। এই যে ডাবল ডাবল এটা চলে আসছে, ঠিক আছে ডাবল। আচ্ছা, আমরা সলিডটা দিয়ে রাখি, আমাদের সলিড এবং ডটেড এটা বেশি লাগবে কাজে। সলিড, ডাবল আরো ডটেড, এই তিনটে ইউজ হয়। সলিডটা সবচেয়ে বেশি ইউজ হয়। এরপরে 3 পিক্সেল 2 পিক্সেল 5 পিক্সেল আপনি যা খুশি তাই ইউজ করলেন। আর কালারটা তো বুঝতে পারছেন, আপনার পছন্দের কালার আপনি দিবেন। এই যে আমি একটু কালারটা চেঞ্জ করি, হ্যাঁ এই যে এটা দিলাম, এটা আমরা নোটপ্যাড ইয়ের জন্য, ভিজুয়াল কোডের জন্য একটু সহজ হয়ে আসতেছে যে কালার চেঞ্জ হয়ে গেছে। আর এটা হচ্ছে বর্ডার। প্যাডিংটা হচ্ছে আমি যদি শুরুতে আবার যাই, আমি আবার একটু রিক্যাপ করব কারণ অনেকে বুঝতে একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, আমি আবার এটা পুরোটা কেটে দিলাম, কেটে দিয়ে এবার একটু আবার ফলো করেন। অনেকের হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে। দেখেন এই প্যারাগ্রাফটা কোথায় আছে, একদম এখানে শেষ মাথায়। পিতে আছে, শুধু কালারটা পাইছি, হ্যাঁ আর কিছু পাইনি। আর এখানে যে একটু আপনারা মার্জিন টার্জিন দেখতেছেন, এটা হচ্ছে পি বাই ডিফল্ট পায়। পি বাই ডিফল্ট, পি এবং এস ট্যাগ, এল আই ইউএল, তারপর হচ্ছে H1 থেকে H6, এগুলো বাই ডিফল্ট একটু মার্জিন এবং প্যাডিং পায়। ঠিক আছে, এগুলো আমরা পরে রিমুভ করে দেবো টাইপোগ্রাফি করে, এগুলো অ্যাডভান্সে যখন যাব তখন ঠিক করব। এখন দেখেন এটা আমার পি ট্যাগটা একদম এখান থেকে শুরু হয়েছে। পি ট্যাগটা আপনারা যদি শুধু লেফট সাইডটা ধরেন, একটা ধরে শিখেন, যে কোনো একটাকে ফলো করেন, লেফট সাইড এটা লেগে আছে। আমি এটাকে এখন মার্জিন দিব, ঠিক আছে। আমি কি করবো, এটাকে একটা আমি এটাকে একটা মার্জিন দিব, ধরুন 30 পিক্সেল দেয় যাতে স্পষ্ট হয় আরো। 30 পিক্সেল আমি এটাকে মার্জিন দিলাম। যখন আমি লেফট রাইট কিছু লিখি না তখন সেটা চারপাশে নিয়ে নিবে। দেখেন এটা এখান থেকে ছেড়ে চলে আসছে, এটা যে ছেড়ে আসছে এটার আমি স্পষ্ট একটা প্রমাণ দেখবো কি দিয়ে, বর্ডার দিয়ে। আমি এখন পি ট্যাগের একটা বর্ডার দিব, বর্ডার দিলাম আমি 2 পিক্সেল সলিড রেড দিয়ে দিই। হ্যাঁ, একটু শর্টকাট করি। এখন দেখেন আমি যে মার্জিন দিলাম, এল এর আগে থাকার কথা না, এল এর আগে, সেটা তো এল এর আগে নাই। আমার যে কন্টেন্ট, এটা তো হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, এই কন্টেন্টটা কি করছে, সে মার্জিনটাকে ছেড়ে মানে জায়গাটাকে ছেড়ে দিয়ে চলে আসছে, যার জন্য সে বর্ডারটা এতটুকু পর্যন্ত নিয়ে নিছে। অথচ বর্ডারটা হওয়ার কথা ছিল শেষ, এই বাম পাশে এতটুকু পর্যন্ত বর্ডারটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয় নাই। কারণ মার্জিন মানে হচ্ছে সে জায়গা ছেড়ে চলে আসবে। এরকম অনেক সময় আমাদেরকে জায়গা ছেড়ে চলে আসতে হবে আমাদের ডিজাইনিং সুন্দর করার জন্য, ঠিক আছে, লেআউট ঠিক রাখার জন্য। এবার আমরা প্যাডিং দিব। প্যাডিংটা যদি দেই, আমরা 20 পিক্সেল দিচ্ছি, একটু কমাই দিচ্ছি এটা। হ্যাঁ, ওটা 30 পিক্সেল দিলাম, এটা 20 পিক্সেল দিচ্ছি। এখন দেখেন প্যাডিং দেওয়ার সময় কি করছে, বর্ডারের জায়গায় বর্ডার আছে, বর্ডারের জায়গায় বর্ডার আছে, কিন্তু আমাদের কন্টেন্টটা ভিতরে ঢুকে চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে প্যাডিং। মার্জিন আর প্যাডিং কাছাকাছি জিনিস, কিন্তু পার্থক্য হচ্ছে এইটুকু যে মার্জিন জায়গা ছেড়ে চলে আসে আর প্যাডিং জায়গা ছেড়ে চলে আসে না, সে জায়গাটা ঠিক রেখে একটু ভিতরে চলে আসে, এটা হচ্ছে প্যাডিং। আশা করি বুঝতে পারছেন। এবার আমি মার্জিনের আরো যে কয়েকটা প্রপার্টি আছে সেটা দেখাবো। প্যাডিং ইউজ করলে না, এটা তো আসলে বর্ডার বলতে তো আমরা এইটা বুঝি, এই যে লালটা। আপনি যেটা বুঝাতে চাইছেন আমি বুঝছি, হ্যাঁ আপনি যেটা বুঝাতে চাচ্ছেন, হ্যাঁ ওইটাই। আমরা যখন চারপাশে কোনো একটা জায়গা রাখতে চাইবো তখন আমরা বেশিরভাগ প্যাডিং ইউজ করি। হ্যাঁ,
আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা জায়গা ছেড়ে দিই, তখন আমরা মার্জিন ইউজ করি। হ্যাঁ, এই কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় যে জায়গা ছেড়ে দিব আমরা, তখন আমরা মার্জিনটা ব্যবহার করব। এমন কেউ আছেন যে মার্জিনের প্যাডিংটা বুঝেননি? এইটুকু কথা শুধুমাত্র, যে জায়গা ছেড়ে দিয়ে চলে আসা আর জায়গা ধরে রাখা। হ্যাঁ, হ্যালো, জি শুনতেছি। আরেকবার দেখালে ভালো হইতো। আপনি তো আজকে ক্লাসে প্রথম না? আচ্ছা, আমি আবার দেখাচ্ছি, কিন্তু আপনি আগের 3টা ক্লাস শেষ করে আসবেন। হ্যাঁ, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আপনার প্রেজেন্টেশনটা বন্ধ করেন, ওইটা কেউ কখনো আমি বলার আগে ওপেন করেন না। হ্যাঁ, আপনার প্রেজেন্টেশনটা বন্ধ করেন। বসন্ত টিভি, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? কেউ একজন এসে বলেন। আপনারা একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, মানে হুটহাট করে আপনারা এগুলো শেয়ার দিয়েন না। একজন, যে কোনো একজনের শেয়ার থাকে, আপনারা দিলে তো আমারটা থাকবে না। এখন তো আমারটা দরকার। এখন কি হয়েছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো আমরা দেখলাম কি মার্জিন প্যাডিং। এখন আমরা মার্জিন আর প্যাডিংটা নিয়ে বিস্তারিত আলোচনা একটু করে নিই। হ্যাঁ, বেশি কঠিন কিছু না। আমরা টপে দিলে টপ পাবে, একদম সিম্পল। আমরা মার্জিন টপ দিলাম, এখন দেখেন 3 ব্যাস ছেড়ে দিবে। এখন 3 ব্যাস ছেড়ে দিবে, কারণ আমরা নির্দিষ্ট করে দিছি শুধু টপ পাবে। আমরা নির্দিষ্ট করে দিছি শুধু টপ পাবে। আমরা একটু বাড়াই দিই, তাহলে আপনাদের কাছে স্পষ্ট হবে। 100 পিক্সেল দিই, তাহলে আপনাদের কাছে স্পষ্ট হবে। দেখেন 100 পিক্সেল, সে শুধু টপে ছেড়ে আসছে। লেফটও ছাড়ে নাই, রাইটও ছাড়ে নাই, নিচেও ছাড়ে নাই। যেটা পাইছে সেটা পি ট্যাগের বাই ডিফল্ট পাইছে। ঠিক আছে, এখন 100 পিক্সেল টপ থেকে ছেড়ে আসছে। আমি যদি এটাকে টপ না দিয়ে মার্জিন বটম দিই, BOTTOM বটম, এখন বটম দিলাম, দেখবেন যে এখন টপও পায় না, কোনো কিছুতে পায় না, পাইছে কি শুধুমাত্র বটম। আমরা এবার ব্যবহার করতে পারি কি লেফট, এখন লেফটে শুধু পাবে। প্যাডিং এর ক্ষেত্রে সেম, একদম সেম। এই যে দেখেন এখন লেফটে জায়গা ছেড়ে দিয়ে আসছে। আমরা যদি এটাকে রাইট ইউজ করি, তাহলে রাইট, শুধু রাইটে ছেড়ে দিয়ে আসবে, যে রাইটে ছেড়ে দিয়ে আসছে। এখন এমন সময় প্রয়োজন হতে পারে যে আমরা লেফট এবং রাইট এই দুইটাকে আমরা ছাড়বো, আর উপরে আর নিচে আমরা মার্জিন দিব না, বা দিব। হ্যাঁ, আমরা দুইভাবে এখন ইউজ করতে পারি, যে আমরা টপ এবং বটম এই দুইটাকে একটা ভ্যালু দিব, আর লেফট এবং রাইট এটাকে একটা ভ্যালু দিব। এটাকে আমরা দিতে পারি এইভাবে। আচ্ছা, এটা দেখানোর আগে আমরা দেখাই, আপনি শুধু মার্জিনের মধ্যেও কিন্তু 4টা প্রপার্টি দিতে পারেন। টপ, বটম, লেফট, রাইট, আপনি 4টে একসাথে দিতে পারেন। এটা এভাবে ঘড়ির কাটার মতো চিন্তা করবেন। প্রথমে পাবে টপ, আমি টপ দিলাম 30 পিক্সেল। তারপর পাবে রাইট, ঘড়ির কাটার মতো উপর থেকে ডানে 12টার ঘর প্রথম, তারপর 3টার ঘর, মানে ডানে ডানে পাবে। ধরেন আমি দিচ্ছি একটা, যে কোনো একটা দিচ্ছি 40 পিক্সেল, একটু আলাদা আলাদা দিই। তারপর হবে বটম, 3 নাম্বারটা হবে, এটাকে দিচ্ছি আমি 60 পিক্সেল। তারপর হবে লেফট, সবার শেষে লেফট দিলাম আমি 50 পিক্সেল। এখন আমরা আউটপুটটা দেখি। এই যে দেখেন টপ আমি দিচ্ছি কত পিক্সেল, 30 পিক্সেল। টপে নিচে 30 পিক্সেল, অল্প জায়গা নিচে। এরপরে আসছে কি 40 পিক্সেল। 40 পিক্সেল এই যে লেফট সাইডটা, এটা নিচে 40, নিচে 60, বামে নিচে 50। 4টা ভ্যালু একই সাথে আমরা এটাকে প্যাডিং এ ব্যবহার করতে পারি। প্যাডিং এ ব্যবহার করলে আরো ক্লিয়ার হবেন আপনারা। প্রথম পাবে উপরেরটা, শুধু প্যাডিং লিখলে তো আমরা জানি একটা ভ্যালু। প্যাডিং লিখে যদি শুধু আমরা একটা ভ্যালু দেই, মার্জিন লিখে যদি শুধু আমরা একটা ভ্যালু দিই, সেটা চারপাশে পাবে। কিন্তু আমরা চাইলে মার্জিন টপ, বটম, লেফট, রাইট, মানে 4 বার না লিখে, ধরুন আমি এখানে লিখলাম, একটু উদাহরণ দিচ্ছি আরো ডিটেইলি, ভালোভাবে খেয়াল করেন। আমি একবার লিখলাম মার্জিন টপ, হ্যাঁ সরি, মার্জিন টপ, এটাকে দিলাম আমি 100 পিক্সেল, একটু বেশি দিই। তারপর দিলাম, এটাকে শেষ করে দিলাম, দিয়ে আমি এরপরে দিব কি টপ দেওয়ার পরে মার্জিন লেফট দিলাম একটা, হ্যাঁ মার্জিন লেফট 60 পিক্সেল। এরপর আমি দিলাম মার্জিন রাইট, মার্জিন, আমি তো সেটাই করতেছি,
মার্জিন রাইট আমি দিলাম 70 পিক্সেল। এখন আমরা আলাদা করে লিখতেছি, কোনো আপনারা প্রথম প্র্যাকটিসে আলাদা করে লিখতে পারেন, অসুবিধা নাই। প্রথম প্র্যাকটিসে একটু আলাদা করে লেখেন। হ্যাঁ, মার্জিন বটম দিলাম 200 পিক্সেল দিলাম আর কি একটা। এটাকে আমি একটু কমেন্ট করে রাখি, এটা আমি একটু কমেন্ট করে রাখলাম, যেটা আমি 4টা ভ্যালু একসাথে দিছি যাতে ওভারল্যাপ না হয় এই জন্য। হ্যাঁ, এই যে এখন যেখানে আমি যা দিছি সে তাই নিল জায়গা। এখন আমরা চাইলে কি করতে পারি, 4টা ভ্যালুকে একসাথে দিতে পারি। এখানে আমি একটু সুন্দর হবে কি, লেফটটাকে সবাই নিচে দিলে, তাহলে ঘড়ির কাটার মতো আপনাদের বুঝতে সুবিধা হবে। সবার উপর হবে টপ, টপের পরে রাইট, রাইটের পরে বটম, তারপর লেফট। একটু নোট করে নিতে পারেন, আপনারা চাইলে একটু নোট করে নিতে পারেন। আর মনে রাখবেন ঘড়ির কাটার মতো, প্রথমে উপরে, তারপর ডানে, তারপর নিচে, তারপর লেফটে, এই 4টা ভ্যালু। এখন আমরা চাইলে কি, এটা যেভাবে আছে সেই ভ্যালুটাকে আমরা একসাথে ডিক্লেয়ার করতে পারি। আমরা এই কোডটা কেটে দিই একবারে, ভালোভাবে শিখবো। হ্যাঁ, আমরা এটাকে একসাথে এইভাবে লিখতে পারি। মার্জিন প্রথমে আমরা দিব 100 পিক্সেল, যা ছিল 100 পিক্সেল, তারপর দিব, তারপর আসবে রাইটে 70 পিক্সেল, তারপর আসবে বটমে 200 পিক্সেল দিচ্ছে, অনেক বেশি। তারপর আমরা দিচ্ছি লেফটে 60 পিক্সেল। এখন আপনারা খেয়াল করে দেখবেন, আমি এটাকে এবার একটু কমেন্ট করে দিই। কমেন্ট করলে তো জানেন যে এটা আর ব্রাউজার পড়বে না, বা ডিলিট করে দিলাম, দেখেন কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ নেই, মানে একই কথা। আমি এটাকে এখানে কমেন্ট করে রেখে দিলাম, আপনাদের প্র্যাকটিসের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এইভাবে আমরা মার্জিনটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, জি হ্যাঁ, 0px রেখে দিতে পারবেন। এই যে লাস্টে 0px করে দেন, 0px, কিন্তু ভ্যালু 4টা রাখতে হবে। ভ্যালু যদি আপনি 4টা, আচ্ছা 2টা করা যাবে, সেই প্রসঙ্গে আমরা পরে আসতেছি। হ্যাঁ, আপনি যখন 3টা পর্যন্ত যাবেন তখন আপনাকে 4টা ডিক্লেয়ার করতে হবে। ভ্যালু হবে 3টা, মানে 3 প্রকারের, 3টা না 3 প্রকারের। আমরা দেখলাম কত প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে এই যে প্যাডিংটা এখনো দেওয়া আছে 20 পিক্সেল, মানে হয় সিঙ্গেল ভ্যালু, এই যে এখানে আমরা দিলাম সিঙ্গেল ভ্যালু, হয় হবে সিঙ্গেল ভ্যালু, না হলে 4টা, না হলে 2টা। 3টা কিন্তু হয় না। আপনি 3টা লিখতে গেলে যে ঘরে ফাঁকা রাখতে চাইতেছেন সেই ঘরে আপনি যে কোনো মিনিমাম 0 পিক্সেল দিয়ে দিবেন। ঠিক আছে, এই এখন দেখেন যে লেফটে 0 পিক্সেল। ঠিক আছে, এবার এই যে লেফটে 0 পিক্সেল আসছে। ঠিক আছে, এবার আমরা চাইলে এই ভ্যালুটাকে আমরা এখানে, হ্যাঁ এটা 0 থাকুক, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা প্যাডিং এ আসি। প্যাডিং এ আমরা 2টা ভ্যালু দিব। আমরা কয়টা শিখলাম, একটা ভ্যালু দেওয়া, 4টা ভ্যালু দেওয়া। এবার আমরা 2টা ভ্যালু দেওয়া শিখবো। প্যাডিং এ আসছি আমরা। হ্যাঁ, যখন আমরা একটা ভ্যালু দিব তখন আমরা বারবার বলতেছি এটা 4 দিকে নিয়ে নেবে, কিন্তু আমরা এবার কি করব, এগুলো একটু বেশি বৃষ্টি দেখা যায়, পিক্সেলটা না দিয়ে 50, 60, 70 এর মধ্যে একটু ইয়ে রাখি, বৃষ্টিটা কম দেখা যায়। এই যে এখন বোঝা যায়, কিন্তু তারপরেও বৃষ্টি দেখা যায় না। ও, এইটা তো এখান থেকে পাইতেছি 200 পিক্সেল, আমি দিচ্ছি 80, 70, 60, এখন মোটামুটি হ্যাঁ কোন জায়গায় যেন অনেক দিয়ে ফেলছে 800 পিক্সেল। হ্যাঁ, আচ্ছা এই যে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা প্যাডিংটা দেখবো। এখানে আমরা কয়টা নিয়ম শিখলাম, 2টা নিয়ম। একটা হচ্ছে 80 পিক্সেল, মানে একটা ভ্যালু, আর শিখলাম 4টা ভ্যালু। এখন আমরা 2টা ভ্যালু দিতে পারি ইচ্ছা করলে, একটা দিলে 4 দিকে পাবে। যখন আমরা প্যাডিং এর পর একটা ভ্যালু দিব তখন 4 দিকে পাবে। আর টপ, রাইট, বটম, এটা তো আমি একদম নির্দিষ্ট করে দিলাম, তুমি শুধু টপে যাইবা অথবা তুমি শুধু লেফটে যাইবা। ঠিক আছে, এখানে মূলত উদাহরণ হয় এই 2টা, এই হচ্ছে 20 পিক্সেল আর হচ্ছে 4টা ভ্যালু। এখন আমরা 2টারটা দেখবো। 2টারটা হচ্ছে তাও ঘড়ির কাটার মতো চিন্তা করবেন। প্রথম ভ্যালুটা পাবে উপরে এবং নিচে, ঘড়ির কাটার মতো উপরে, টপ এবং বটম। এবং দ্বিতীয় ভ্যালুটা পাবে, আমি দিলাম 50 পিক্সেল, এটা পাবে লেফট এবং রাইট। মানে এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস না, এক্স, এটা হচ্ছে এক্স, প্রথম ভ্যালুটা হচ্ছে কি, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে এক্স, প্রথম ভ্যালুটা হচ্ছে ওয়াই। আচ্ছা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এই যে দেখেন ডানে এবং বামে নিচে 50 পিক্সেল, দ্বিতীয় ভ্যালুটা নিচে 50 পিক্সেল, আর প্রথম ভ্যালুটা নিচে 20 পিক্সেল, 20 পিক্সেল। আমরা আরেকটু বাড়াই দিলে মনে হয় ক্লিয়ার বুঝতে পারবো। এটা 20টা দিয়ে এটাকে দিয়ে 80, প্রথমটা দিলাম 80 পিক্সেল, আর মানে 80 মানে প্রথমটা মানে কি উপরে নিচে 80, মানে ওয়াই অ্যাক্সিস। আমরা যে গ্রাফের অঙ্ক করতাম না, ওয়াই অক্ষ, এক্স অক্ষটা হচ্ছে পরেরটা, প্রথমটা হচ্ছে ওয়াই, মনে রাখবেন ওয়াই এক্স, প্রথমটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। এটা প্রচুর ইউজ হয়, মনে রাখবেন। এইভাবে ভ্যালুটা সবচেয়ে বেশি ইউজ হয় এইভাবে।
যখন বড় বড় লেআউট তৈরি করা হয় এইভাবে ইউজ করা হয়, ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস। এই যে দেখেন উপরে পাইছে 80, সাইডে পাইছে 40, আর এখানে আমাদের জিরো করা আছে। এই যে দেখেন এখানে জিরো করা আছে মার্জিন, এই জন্য এটা আসে না লেফটে, এটা জিরোই থাক, আপনাদের প্র্যাকটিসের জন্য ভালো হবে। ঠিক আছে, তাহলে আশা করি মার্জিন প্যাডিং নিয়ে আপনাদের আর কারো কোনো সমস্যা থাকার কথা না। হ্যাঁ বলেন। হ্যাঁ সেম সেম সেম, মার্জিন এবং প্যাডিং এই দুইটা ক্ষেত্রে একদম সেম। আপনি প্যাডিং টপ, প্যাডিং রাইট, আমরা একটু কমেন্ট করে রাখবো এগুলো লিখে। হ্যাঁ, প্যাডিং এই যে লেফট, হ্যাঁ ধরুন 20 পিক্সেল, এটা ওভাররাইট করবে এখন। তারপর আমরা দিতে পারবো প্যাডিং টপ 30 পিক্সেল, তারপর আমরা দিতে পারি সেম, মানে সময় নষ্ট হচ্ছে আর কি, আপনারা বুঝে নিয়েন এগুলো, একটু একটু অ্যাডভান্স বুঝে নিলে আমাদের জন্য একটু সুবিধা হয়, ক্লাসটা আগাইতে পারি। আমাদের বলতে সবার, আপনাদের এবং আমি। 50 পিক্সেল প্যাডিং, কোনটা বাকি আছে, রাইট বাকি আছে মেবি, প্যাডিং রাইট দিলাম। এখন দেখেন উপরে কিন্তু আমি প্যাডিং এর জন্য একটা ভ্যালু দিয়ে আসছি, দেখেন তো কোনো পরিবর্তন হয় কিনা। লেফটেরটা খেয়াল করেন, এখানে মেবি 30 আছে, এখন তো লেফটে কোন জায়গায় 30 আছে, এটা লেফট 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 20 পিক্সেল। উপরেরটা কিন্তু পাইনি, উপরে কত দেওয়া আছে প্যাডিং, ডানে বামে 50 পিক্সেল, আমি এটাকে 500 করে দিই। 500 অনেক বেশি পাওয়ার কথা না, এটা তো ডানে বামে দ্বিতীয় ভ্যালুটা অনেক বড় দিছি, কিন্তু দেখেন এটার আউটপুট আসতেছে না, কারণ আপনি যখন সিএসএস সবসময় নিচেরটাকে প্রাধান্য দেয় বেশি, মানে নিচেরটা উপরেরটাকে ওভাররাইট করে ফেলবে, নিচেরটা উপরেরটাকে কি করবে, ওভাররাইট করে ফেলবে। সিএসএস সবসময় নিচেরটাকে প্রাধান্য দেয় বেশি, ঠিক আছে। সিএসএস কি করে, সবসময় নিচের কোডটাকে প্রাধান্য দেয় বেশি, উপর থেকে পরে আসে, পরে নিচে যেটাকে পায় সেটাকে প্রাধান্য দেয় বেশি। এবার আমরা প্যাডিং এর আরো একটু গভীরে যাব, মার্জিন প্যাডিং না, সিএসএস এর আরেকটু গভীরে যাব। হ্যাঁ, এখন আসেন, ওই যে বললাম আমরা প্রথম থেকে যদি আরেকটা পি কে এখন আমরা ক্লাস কেন ব্যবহার করব, এখন আপনি চিন্তা করছেন আমি মাঝখানের টারে দিব না, ঠিক আছে, কিন্তু এই পিটাকে আমি সেম প্রপার্টি দিব। এই পি যে প্রপার্টি গুলো পাইছে, আমরা এটা নিচে কিছু বিয়ার ট্যাগ দিয়ে নিই, এখানে কিছু বিয়ার ট্যাগ দিয়ে নিই। এখন দেখেন এই পিটা আমরা দেখব, ওই কমেন্ট করার পরে কিন্তু এই যে 500 পিক্সেল পাইছি এখন। হ্যাঁ, কমেন্ট করার পর আমরা এটা একটু কমাই দিই, এই যে 500 পিক্সেল, এটাকে আমরা 50 করে দিই, আর নিচেরটা তো কমেন্ট করে দিছি, এখন ওইটাই এটা প্রিন্ট হচ্ছে, এটা আউটপুট দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমরা এখন এটার মধ্যে আমরা একই মানে রুলস, মানে একই প্রপার্টি দিতে চাইতেছি, একই সিএসএস আমরা চাচ্ছি, এটাও এরকম সিএসএস গুলো পাক, এটাও এরকম সিএসএস গুলো পাক, আমরা এটা চাইতেছি। তাহলে আমরা কি করবো, জাস্ট ওই ক্লাসটাকে, এই যে ফার্স্ট প্যারা, আমরা এই ক্লাসটাকে ওইখানে বসাই দিব, এটা প্রপার্টি গুলো পেয়ে যাবে, ক্লাস ওইটা বসাই দিলাম, দেখি ওই প্রপার্টি গুলো পেয়ে গেছি। ওইটা ব্যাকগ্রাউন্ড আছে তো এই জন্য এটা একটু ওই কালার পাইছি, এই যে দেখেন প্যাডিং, তারপরে বর্ডার, হ্যাঁ সব কিছু পাইছি। আমরা এটাকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি, কালারের পরে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি, ব্যাকগ্রাউন্ড কালার সাদা না দিয়ে না, আচ্ছা আমরা একটা অন্য কালার দিয়ে দিই, সেলমন। এখন দেখেন এটাও পাইছে, এটারও ব্যাকগ্রাউন্ড এটা না, সেলমনটা এটা পাইছে, ওইটা পায় না, এটা ওভাররাইট হয়েছে না, পাইছে সরি, এটাও পাইছে, পিট একটা পাইছে, কিন্তু সে মার্জিনে কিন্তু এটা পায় নাই, পাইছে প্যাডিং পর্যন্ত। প্যাডিং মানে হচ্ছে এটা এখনো তার সে জমি ছাইরা দিয়ে আসে নাই, সে জায়গাটাকে ধরে রাখছে, এই জন্য প্যাডিং এই কালারটা পাইছে, আবার এটাও পাইছে। দেখেন এটার জন্য কিন্তু দ্বিতীয় প্যারাগ্রাফের জন্য আমি কিন্তু কোনো সিএসএস লিখি নাই, দ্বিতীয় প্যারাগ্রাফের জন্য আমি কিন্তু কোনো সিএসএস লিখি নাই, শুধুমাত্র প্রথমটাকে কল করে দিছি, ক্লাসটাকে শুধুমাত্র প্রথম ক্লাসটাকে এখানে বসাই দিছি। আমি যদি এখন এখানে বসাই সেম হবে, আমি যদি ওই ক্লাসটা এখান থেকে আমি কপি করে আনি, এগুলো কমেন্ট করে রাখছি আপনাদের প্র্যাকটিসের জন্য, আমি কিন্তু চাইলে কেটে দিতে পারি, আপনাদের প্র্যাকটিসের জন্য লিখে দিচ্ছি। হ্যাঁ, কোডটা যাতে আপনারা পরে বুঝতে পারেন এই জন্য।
আমি এখন চাইলে এটাকেও যদি দেই প্লাস দিয়ে দিলাম, এখন দেখেন এটাও পাবো, এই যেটা পাইছি, তিনটি এখন পাইছি। তার মানে এখন কি আমি যখন ক্লাস লিখছি তখন মানে স্পেসিফিকলি আমি যাকে যে প্রপার্টি, যে ভ্যালু, যে সিএসএস দিতে চাচ্ছি আমি তাকে সেটা দিতে পারতেছি। আমার ভালো লাগে না ওকে দিব না, আমি দিলাম না, আমি অন্য সিএসএস দিব। ওইটা আমি মনে করেন যে অ্যানাদার দিয়ে দিই, অ্যানাদার প্লাস অ্যানাদার প্যারা দিয়ে দিই, অ্যানাদার প্যারা। এটাকে এখন আমি আলাদা সিএসএস দিব, অথবা ইনলাইন স্টাইল দিয়ে দিব। ইনলাইন স্টাইল কিভাবে দেয় আবার একটু রিপিট করি। সরাসরি কি করবো, আমরা এখানে স্টাইল লিখবো, এটা প্রচুর ব্যবহার হয়, ইনলাইন স্টাইল অনেক লাগে। আমরা এখানে দিয়ে দিই, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দিই। এখানে দেখেন এখানে এখন এখানে এটা পাবে, এই যে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড কালার লাল হয়ে গেছে, আমি আলাদাভাবে দিছি। তো আমরা ইনলাইন স্টাইল ব্যবহার করবো না, ইনলাইন স্টাইল একটু ব্যবহার করলে হয় কি আমি এটাকে যেটা দিলাম আমি অন্য জায়গায় ব্যবহার করতে পারতেছি না, কিন্তু যখন আমরা হেডে লিখছি খেয়াল করে দেখেন আমরা অন্য জায়গায় এটা ব্যবহার করতে পারতেছি, আমরা অন্য জায়গায় এটাকে ব্যবহার করতে পারতেছি। কিন্তু আপনি যখন ইনলাইনে দিবেন, ইনলাইন অন্য জায়গায় আর ব্যবহার করা যায় না, এটা হচ্ছে ইনলাইনের অসুবিধা। একটা সুবিধা আছে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব প্রায়োরিটির ক্ষেত্রে, কিন্তু ইনলাইনে হচ্ছে অসুবিধা, কারণ আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা জন্য কোড লেখা কি সম্ভব? আমি তো একবার লিখবো, বারবার বিভিন্ন জায়গায় ব্যবহার করবো। এখন আসলে আমরা আরেকটা সিএসএস লিখি, অ্যানাদার প্যারা। এটা আমরা শুধুমাত্র একটু সামান্য কাজ করব প্র্যাকটিসের জন্য। কালার দিয়ে দেই, এটা কালার দিব রেড, আর ব্যাকগ্রাউন্ড দিব ব্লু, ব্যাকগ্রাউন্ড দিব ব্লু। যখন আমরা সরাসরি কালার লিখবো তখন আমরা সামনে আর কোনো কিছু দিব না, কালার মানে সরাসরি কালার লিখবো। আর হ্যাশ দিব হেক্সাকোডের ক্ষেত্রে। এই যে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড ব্লু, আর এটা আসছে কালারটা আসছে লাল, ঠিক আছে, কালারটা আসছে লাল। এই এখন আমরা আলাদাভাবে আবার এটা যদি আমি এখন অন্য জায়গায় ব্যবহার করতে চাই, এই ক্লাসটা এখন আমি অন্য জায়গায় ব্যবহার করতে পারবো। এই ক্লাসটা আমি সারা আমার এই সিএসএস যত জায়গায় অ্যাক্সেস করা থাকবে এই ফাইলটার মধ্যে আমি সম্পূর্ণ জায়গায় ব্যবহার করতে পারবো। এবার আমরা প্রায়োরিটি নিয়ে একটু আলোচনা করবো যে আমরা কোনটা ব্যবহার করব। একটা তো উদাহরণ দিলাম যে ইনলাইন এবং হেডের মধ্যে আমরা ব্যবহার করতেছি, হ্যাঁ। আচ্ছা, আমরা কি এক্সটার্নাল সিএসএস দেখবো। এখন আমরা এরকম অনেক সিএসএস লেখা লাগবে একটা ফাইলের জন্য, আমরা সব কি এরকম হেডে লিখবো? এটা কেমন বাজে হয়ে যায় না? একটা ফাইল কেমন মানে বিস্তৃত হয়ে গেল আর কি, দেখা গেলো যে 3000 3500 লাইন সিএসএস লেখা লাগে, তখন কি আমরা এইভাবে সিএসএস লিখবো? এটা তো সুন্দর সিস্টেম হইতে পারে না। তাহলে আমরা কি করবো, আলাদা একটা সিএসএস ফাইল দেখে নেব, নোট করে রাখেন। আমরা আলাদা একটা সিএসএস ফাইল এখান থেকে আমি দেখাবো না আপনাদেরকে, আমি সরাসরি এখানে দেখাবো। আমরা এরকম ভাবে আবার index.html যেভাবে নিচ্ছি ঠিক সেভাবে আমরা নতুন করে একটা টেক্সট ডকুমেন্ট নেব, নিয়ে এটাকে আমরা লিখবো যে কোনো নামে নিব। আমি স্টাইল নিচ্ছি, যেটা সাধারণ নিয়ম, .css। ওই যে এক্সটেনশন .html, ঠিক এটাতে আমরা লিখবো .css। আমরা সিএসএস লিখবো তাই আমরা সিএসএস দিব। এটা তো সেম এভাবে ইয়েস চাইবে আর কি, হ্যাঁ। তাহলে আমাদের সিএসএস ফাইল রেডি হয়ে গেছে। এখন আমরা এখানে সিএসএস লিখবো, এখানে আমরা সিএসএস লিখবো। এই জন্য আমরা কি করবো, অ্যানাদার, এটাকে কেটে নিয়ে আসি, একটা কেটে নিয়ে আসছি। পরে আমরা সবটাই আনবো, কিন্তু একটু প্র্যাকটিসের জন্য, কিছু বোঝার জন্য আমরা কি করলাম, অ্যানাদারটা এখানে নিয়ে আসছি। এখন আমরা চেক করি, অ্যানাদারে আমাদের কি ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল ব্লু, ফন্ট ছিল কালো, লাল 9 চলে গেছে। কারণ কি, কারণ আমার এখানে index.html এটা একটা ফাইল, এই ফাইলের ভিতরে থেকে আমি এতক্ষণ কোড করছি, আর এখন ফাইলটা আমি অন্য জায়গায় ব্যবহার করছি, এটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। তাহলে এই ফাইলটার সাথে এই ফাইল আমাকে লিঙ্ক করায় দিতে হবে, এটা হচ্ছে মূল কথা। আমরা যখন একটা হচ্ছে ইনলাইন আর একটা হচ্ছে এক্সটার্নাল, এতক্ষণ আমরা ব্যবহার করছি ইনলাইন, তারপর ব্যবহার করছি হেডে, এখন আমরা চলে গেছি সম্পূর্ণ অন্য একটা ফাইলে। তাহলে এই ফাইলটার সাথে আমাকে index.html এটা আমাকে লিঙ্ক করায় দিতে হবে, চেনাই দিতে হবে যে তোমার এখানে কিছু কোড আছে, তুমি সেটাকে ব্যবহার করো। এটার জন্য আমরা কি করবো, টাইটেলের উপর নেওয়া ভালো। আমরা টাইটেলের উপরে আমরা লিঙ্ক নিব, হ্যাঁ, জাস্ট লিঙ্ক, রিলেশন হবে স্টাইল শিট, আর এই স্টেপে আমরা সেটাকে বসাই দেব, style.css আমরা এটাকে বসাই দেব, ঠিক আছে। আমরা যে অন্য একটা ফাইলে সিএসএস লিখলাম style.css, আমরা কি করলাম, অন্য একটা ফাইল নিয়ে নিলাম, এটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। কারণ আমরা সিএসএস কোডগুলো আমরা যদি HTML ফাইলের ভিতরে এতগুলো কোড লিখি, তাহলে ফাইল তো মানে যখন বড় হয়ে যাবে তখন নিজে দেখে নিজের চুল শিখতে হবে, আমরা তো কিছুই বুঝবো না কি করলাম, বুঝানো হইলো না। কারণ হেডের মধ্যে কত লিখবো, দেখা যাবে 3000 লাইন, আপনি তো মানে কতক্ষণে সিএসএস দেখবেন, এটা কি ভুল হয়েছে, আবার আপনি নিচে যাবেন HTML দেখতে দেখতে যাইতে আপনার 5 মিনিট লাগবে। তাহলে আমরা কি করব,
সিএসএস গুলো আলাদা ফাইলে ব্যবহার করব। আলাদা ফাইলে ব্যবহার করতে হলে আমাদেরকে কি করতে হবে, আলাদা একটা ফাইল নিতে হবে। এইচটিএমএল এর পাশেই আমরা নিলাম আপাতত আমরা এইচটিএমএল এর পাশেই নিলাম, চাইলে আমরা ফোল্ডার করে রাখতে পারি, সেটার জন্য আমাদেরকে পাথ দেখাই দিতে হবে। হ্যাঁ, আমরা পাশে নিলাম style.css নিয়ে আমরা এটাকে কি করব, এখানে লিংক করাই দিব, কারণ এটা তো আলাদা ফাইল, এটা তো আর এখন আমার index.html এর নাই। তাহলে আমাকে ফাইলটা দেখাই দিতে হবে। কিভাবে দেখাবো, লিংক, এই লিংক ট্যাগটার মাধ্যমে। হ্যাঁ বলেন। না, আপনাকে কোডটা আপনি এভাবে লেখা শিখেন, LINK লিংক লিখে আপনি রিলেশন দিবেন। হ্যাঁ, রিলেশনটা দিবেন এই যে এইভাবে। আমি তো একটু ফাস্ট করতেছি, হ্যাঁ আপনারা তো বুঝতেছেন, লেখাটা তো ধরতে পারতেছেন। হ্যাঁ, আমি স্টাইল শিট দিব, স্টাইল শিট লিখবেন, রেখে লেখার পর হাইপার রেফারেন্স, হ্যাঁ এটা দিবেন। এটা দিয়ে কি করবেন, স্টাইল ডট সিএসএস আপনি এটা লিখে দিবেন, শেষ। একটা রাখলেন, যে কোনো একটা, আমার তো এখানে দুইটার দরকার নেই। আবার যদি আপনার অন্য ফোল্ডারে থাকে, এখন আপনি কি করছেন, যে আপনি চিন্তা করছেন আপনার স্টাইল ফাইল অনেকগুলো লাগে, তাহলে আপনি সিএসএস এর জন্য আলাদা একটা ফাইল করে নেবেন। হ্যাঁ, সিএসএস এর জন্য এই যে সিএসএস আমি একটা ফোল্ডার করে নিলাম। ফোল্ডার করে আমি কি করলাম, এই সিএসএসটা কেটে, হ্যাঁ আমি এখানে এটাকে রেখে দিলাম। এখন আমার কিন্তু সিএসএস পাবে না, কারণ কি আমি এটা অন্য ফোল্ডারে রাখছি, এটা আমাকে দেখাই দিতে হবে। এটা খুবই সিম্পল একটা ব্যাপার। আমাকে ওই ফোল্ডারের নাম কি সিএসএস দিয়ে স্ল্যাশ দিয়ে আমি style.css দেখাই দিব, যদি অন্য ফোল্ডারে রাখি। সিম্পল ব্যাপার, ঠিক আছে। এখন দেখেন, হ্যাঁ বলেন। হ্যাঁ, একই হুম হুম হ্যাঁ 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 হ্যাঁ, আপনি আলাদা কল করতে পারবেন, কিন্তু যদি প্রপার্টি গুলো একই হয়, এটা খেয়াল করবেন। হ্যাঁ, এটা একটু আমরা পরে আলোচনা আসতেছিলাম। আপনার দুটো স্টাইল শিট নেবেন, ঠিক আছে। আপনি style.css আর একটা আছে ধরেন about.css, যাই হোক। এখন এইখানেও আপনি কি করছেন, এই প্যারাগ্রাফের জন্য কিছু সিএসএস লিখছেন, এই ফার্স্ট প্যারার জন্য। হ্যাঁ, ওই স্টাইল শিটের মধ্যে আবার কি করলেন, আপনি এই একই ক্লাস আপনি দুই জায়গায় লিখলেন, একই ক্লাস আপনি দুই জায়গায় লিখলেন। লেখার পরে আপনাকে আলাদা প্রপার্টি দিতে হবে। প্রপার্টিগুলো কি, যেমন মার্জিন প্যাডিং। যদি আপনি একই প্রপার্টি দেন, তাহলে সেটা ওভাররাইটিং হবে। ওভাররাইটিংটা কোনটা হবে, নিচেরটা প্রায়োরিটি বেশি পাবে। নিচে আছে কি, about.css, সে কি করবে, যদি দেখে একই ক্লাস, তাহলে সে about.css টা নিয়ে নিবে, ঠিক আছে, প্রায়োরিটি দিবে বেশি, কারণ সিএসএস এর নিচেরটা প্রায়োরিটি পায় বেশি। আমি এটা একটা ক্লোজ করে নিই। না, আলাদাভাবে ওই নাই, আপনাকে এই সিস্টেমে করতে হবে। যদি এক্সটার্নাল হয়, আপনি এই সিস্টেমে এটাকে কল করবেন, যেটা নিচে থাকবে সেটা প্রায়োরিটি পাবে। আর আলাদাভাবে আর এখানে তো এটা দরকারও নেই, আপনি তো একটা থেকে পারতেছেন, দরকার কি। কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি, আমরা বুটিস্টার দিয়ে কাজ করতেছি, অথবা আমরা শেষ ব্যবহার করতেছি, মেবি আপনারা অনেকে জানেন শেষ যেটা আর কি, ঠিক আছে, বা লেস ব্যবহার করতেছি। লেস ব্যবহারের ক্ষেত্রে আমরা সবসময় আমাদের যে কাস্টম সিএসএস টা, এটা আমরা সবার নিচে রাখি, style.css। এটার মধ্যে আমরা সবচেয়ে মানে প্রায়োরিটি যেটা ইম্পর্টেন্ট কাস্টমাইজেশন করব, আমরা এটাকে নিচে রেখে দিই, কারণ ওইখানে যে কোডটা আছে সেটা বেশি ইম্পর্টেন্ট না। আমরা যেটা করব কাস্টম কোড, আমাদের এটা ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে। আমরা আমাদের যত কাস্টম কোড আছে, যত ইচ্ছার মতো কোড আছে, আমরা style.css এর ভিতর করব, ঠিক আছে। আমার মনে হয় একটু বেশি অ্যাডভান্সে গেছে, অনেকে এটা নিয়ে তো ঝামেলা হবে। হ্যাঁ, আমরা একটু পার্ট বাই পার্ট আসি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা তো কোনো সফটওয়্যার ইউজ করতেছি না, জাস্ট এখানে একটা কোড এডিটর ব্যবহার করতেছি। কোড এডিটরটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। আপনি যে কোনোটা ব্যবহার করতে পারেন, কোড এক হলেই হয়েছে। নোটপ্যাড প্লাস প্লাস, ব্র্যাকেট, ভিজুয়াল স্টুডিও কোড, সাবলাইম টেক্সট, পিএইচপি স্টর্ম, এরকম আরো কয়েকটা আছে, যে কোনোটা ইউজ করতে পারেন। তবে এখন ট্রেন্ডটা চলতেছে ভিজুয়াল কোড স্টুডিও। হ্যাঁ, এটা সুবিধা অনেক ফ্রি, এটা মাইক্রোসফটের ওপেন সোর্স সফটওয়্যার।
আর পিএইচপি স্টর্মটা অনেক ভালো, কিন্তু এটা ইয়ারলি পে করতে হয় $80 করে। ভিজুয়াল স্টুডিও কোড ভালো, ফ্রি, এটা মাইক্রোসফটের। আমরা যে মাইক্রোসফট চালাই না অপারেটিং সিস্টেম, ওটারই। হ্যাঁ, এটা ফ্রি, ওপেন সোর্স। ওপেন সোর্স মানে হচ্ছে ফ্রি। আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা, তাহলে আমরা আবার একটু আলোচনা মানে একটু রিটার্ন করি। সেটা হচ্ছে আমরা স্টাইল ডট সিএসএস এটাতে আছি। হ্যাঁ, স্টাইল ডট সিএসএস আমরা এটা কি করলাম, এক্সটার্নাল ইউজ করলাম অন্য একটা ফাইলে। আপনি যে কোনো নামে নিতে পারেন, স্টাইল ডট সিএসএস ঠিক থাকবে। আপনি তার আগে যে কোনো নামে নিতে পারেন, যেমন আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল না নিয়ে লিখতে পারি আবুল ডট এইচটিএমএল, করিম ডট এইচটিএমএল, রহিম ডট এইচটিএমএল, ঠিক আছে, কিন্তু ডট এইচটিএমএল ঠিক থাকতে হবে। ঠিক এমনি আমরা স্টাইল ডট সিএসএসটা আমরা ব্যবহার করব। ব্যবহার করে এখানে আমরা এই ফাইলের সাথে আমরা কি করবো, এটাকে লিঙ্ক করাই দিব। লিঙ্ক স্টাইল শিট, লিঙ্ক লিখে আমরা রিলেশন স্টাইল শিট, আর এই স্টেপের ভিতরে আমরা এটার পাথটা দেখাই দিব। এখন আমি কি করছি, css/style.css এইভাবে লিখছি। কারণ কি, আমার স্টাইল ফাইলটা কিন্তু এখন রুট ফাইলে নাই, আমি এটাকে ভিতরে ঢুকে ফেলছি। আপনারা রুটে রেখেই করবেন, হ্যাঁ। এভাবে ফোল্ডারের ভিতরে ব্যবহার করা যায়, তাহলে ফোল্ডারটা দেখাই দিতে হবে। আমরা ইমেজে কিন্তু এরকম কাজ করছি, যে ফোল্ডারের ভিতরে ইমেজ আছে সেই ফোল্ডারটা আমরা দেখাই দিচ্ছি। হ্যাঁ, সেম, এটা হচ্ছে পাথ। আপনি পাথ যেখানে থাকবে সেখানে পাথটা দেখাই দিবেন, সিম্পল। আচ্ছা, এখন মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যেটা নিয়ে আলোচনা করব, যে আমরা কোনটা ব্যবহার করব বা কোনটার কি সুবিধা। একদম সিম্পলি যদি বলি, ওই যে একটু আগে আলোচনা করে আসছি, যে আপনার প্রায়োরিটি খেয়াল করতে হবে। হ্যাঁ, এই জন্য আমরা একটু সবগুলি কাজে লাগে, যে প্রায়োরিটি খেয়াল করবো। আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে ইনলাইন সিএসএস। আমরা ট্যাগের মধ্যে সরাসরি যে স্টাইলটা দিব সেটা পাবে সবচেয়ে বেশি প্রায়োরিটি। যেমন স্টাইল, এই যে এখানে দেখেন, আমরা ইমেজের ক্ষেত্রে উদাহরণ দিয়ে এখন দেখবো, এগুলো ক্লিয়ার হবো আমরা, এগুলো খুব কাজে লাগে। সবচেয়ে বেশি পাবে ইনলাইন স্টাইল। এই যে দেখেন, এখানে একটা ইমেজের মধ্যে একটা ইনলাইন স্টাইল দেওয়া আছে, কিন্তু পাশাপাশি H2 এর মধ্যে একটা ইনলাইন স্টাইল দেওয়া আছে, এটা পাবে সবচেয়ে বেশি প্রায়োরিটি। সে অন্য কোনো কিছুকে নিবে না। এই প্রপার্টি কালার দিলে অন্য কিছু নিবে, এখানে কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, মার্জিন টপ আছে, আপনি অন্যটা দেন সেটা নিবে, কিন্তু এই তিনটা সে আর অন্যটা নিবে না। কালার, ব্যাকগ্রাউন্ড কালার এবং মার্জিন, এই তিনটা সে আর কোনো জায়গা থেকে নিবে না, কারণ আমরা ইনলাইনে এটাকে ব্যবহার করে ফেলছি। ইনলাইন সবচেয়ে বেশি প্রায়োরিটি পায়। তারপর পায় হেডের মধ্যে আমরা যেটা লিখি, এখানে ফার্স্ট প্যারা, এই ফার্স্ট প্যারাটা আমরা যদি এটা কোন জায়গায় কল করছি, এই জায়গায় ক্লাসটাকে এই জায়গায় ব্যবহার করছি, ক্লাস মূলত ব্যবহার হয়। এই ফার্স্ট প্যারাতে কি আছে, কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, মার্জিন আছে, বর্ডার আছে, প্যাডিং আছে। এই ফার্স্ট প্যারাটাকে যদি আমরা এখানে এই প্রপার্টিগুলো কল করি, তাহলে সে প্রায়োরিটি পাবে না, প্রায়োরিটি পাবে এগুলো, কারণ এটা হেডে আছে। প্রথম হচ্ছে ইনলাইন, তারপর হেড, তারপর এক্সটার্নাল, তারপর পাবে এক্সটার্নাল। এখন আমরা একটু প্র্যাকটিক্যাল করি, তাহলে কি ক্লিয়ার হবে অনেকের হচ্ছে একটু বুঝতে। আমি এটাকে কপি করে নিচ্ছি, একদম সেম কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এটাকে এখানে বসালাম ফার্স্ট প্যারা। হ্যাঁ, আচ্ছা, এই কমেন্টস গুলো তো এখানে আছে, আমি এগুলো কেটে দিই, আমি এগুলোকে কেটে দিচ্ছি। এখন দেখেন 5টা প্রপার্টি দেওয়া আছে এখানে, মূলত আমাদের কাজের জন্য এখানে 5টা আছে, কালার, ব্যাকগ্রাউন্ড কালার, মার্জিন, বর্ডার, প্যাডিং, 5টা জিনিস দেওয়া আছে। আমরা এখানে 5টা প্রপার্টি রাখলাম। তাই আমরা কি করলাম, এখানে ইউলো আছে, এটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দিই, ধরেন এই যে সি গ্রিন, এটাকে দিয়ে দিলাম। ফার্স্ট প্যারা মনে রাখবেন, ফার্স্ট প্যারার আমরা কি করলাম, কালারটা চেঞ্জ করলাম। দেখেন তো পায় কিনা, ইউলো পায় না অন্য কিছু পায়, কালারটা চলে গেছে, চলে যাবে কেন, যাবে না তো। এই যে ইউলোটা পাইছে, দেখেন ইউলো পাইছে। ফার্স্ট প্যারার কি করছে, সে ইউলোটা নিয়ে নিছে। কেন নিছে, এখানে ইউলো আছে, এটাকে নিছে, কিন্তু দেখেন একই সাথে কালারটা এখানেও ডিক্লেয়ার করা আছে, সি গ্রিন, সেটাকে নেয় নাই, নিবে না। সে কেন নিবে না, কারণ এটা প্রায়োরিটি বেশি, এটাকে ওভাররাইড করে ফেলছে। আমরা যদি একটু ইন্সপেক্টে যাই, তাহলে মনে হয় আরেকটু ক্লিয়ার হবে। আমরা এইভাবে ইন্সপেক্ট এলিমেন্ট করতে পারি, এই পাশে থাকে আমাদের HTML এবং এই পাশে থাকে CSS। এই যে দেখেন কালার ইউলোটা পাইছে, ওইটাকে সে পায় নাই। এই যে কালার সি গ্রিন, এটাকে সে কেটে দিছে। ফার্স্ট প্যারা, এটা আছে style.css, এটা আছে স্টাইল, আর এটা আছে কই, index.html। খেয়াল করেন আমরা কি করব, এইভাবে এখানে ক্লিক করে ইন্সপেক্টে যাব।
ইন্সপেক্টে গিয়ে আমরা এখানে টিপ চিহ্নতে টিপ দিয়েও ক্লিক করেও আমরা কি করব, এটাকে আমরা সিলেক্ট করে দিতে পারবো, সিলেক্ট করতে পারবো, অথবা সরাসরি এটার উপর রেখে আমরা ইন্সপেক্টে ক্লিক করলেও সেটা মানে নির্দিষ্ট যেখানে আসি সেখানে আমাদেরকে লাগবে আর কি। তো এই যে ফার্স্ট প্যারা দেখেন, ফার্স্ট প্যারাটা কি করলো, এটা কোডটা করা আছে কোন জায়গায়, index.html এর 13 নম্বর লাইনে। দেখেন তো 13 নম্বর লাইনে আছে কিনা, এই যে দেখেন ঠিক এটা 13 নম্বর লাইনে আছে। সে এটাকে ব্রাউজার এটাকে প্রিন্ট করছে। পাশাপাশি style.css এ 5 নম্বর লাইনে ফার্স্ট প্যারা নামের একটা ক্লাস আছে। এখানে কি ফার্স্ট প্যারা 5 নম্বর লাইনে একটা ক্লাস আছে, সে কি করছে ওইটাকে নেয় নাই, সব ওভারলে দেখেন কেটে দিচ্ছে, সে সবগুলোকে কেটে দিচ্ছে, সে এগুলোকে নিবে না। এখন আমি অন্য একটা কিছু দিই, এখানে আনকমন কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, মার্জিন আছে, বর্ডার আছে, প্যাডিং আছে, আমি ফন্ট সাইজ দিই। আমি কি করবো এখন একটা ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ আমি দিয়ে দিই 30 পিক্সেল, অনেক বড় হয়ে যাবে লেখাটা, অনেক বড়। এখন দেখেন এটা পাবে, এই যে দেখেন ফন্ট সাইজ বড় হয়ে গেছে, ফন্ট সাইজ বড় হয়ে গেছে। এখন দেখেন এটাতে কিন্তু কাটা নাই, এটাকে সে নিচ্ছে। কিন্তু যখন আমার ভ্যালুটা প্রপার্টিটা সেম হবে তখন সে প্রায়োরিটি দিবে, প্রায়োরিটি দিবে কাকে, সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে ইনলাইনকে, সবচেয়ে প্রায়োরিটি দিবে ইনলাইনকে। এখন ধরেন আমি এখানে একটা ইনলাইন স্টাইল দিব, এটা থেকে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। আমি একটা ইনলাইন স্টাইল দিব, এখানে কি কি কমন প্রপার্টি আছে, আমার কমন প্রপার্টি আছে কালার, আমি কালারটাকে নিচ্ছি। আচ্ছা আমি নিজে লিখে দিচ্ছি, হ্যাঁ কালার। আমি কি করলাম, এখানে কালার দিলাম, কালার দিয়ে এটাকে দিলাম, এবার কি দিব, রেড দিই, এবার আমি রেড দিলাম। এখন দেখেন রেডটা চলে আসবে, কারণ ইনলাইনের প্রায়োরিটি সবচেয়ে বেশি। এখন যদি আপনি খেয়াল করেন দেখেন সবার আগে এটাকে element.style মানে এটা হচ্ছে ইনলাইন, index.html এর 13 নম্বর, না এটা তো পরেরটা, element.style এটা হচ্ছে একদম মেইন মানে আমাদের যে ইনলাইন স্টাইল, এটা থেকে সে রেডটা নিয়ে নিছে। এবার এই কালার ইউলো এটাকে সে কেটে ফেলছে, আমি এটাকে আরো বড় করে দিই, হ্যাঁ color.red এটাকে সে ব্রাউজারে প্রিন্ট করছে, কিন্তু ইউলোটাকে সে কি করছে, কেটে ফেলছে। পাশাপাশি সি গ্রিন এটাকেও সে কেটে ফেলছে, কারণ কি আমরা একই সাথে তিনটা প্রপার্টি দিলাম, একটা হচ্ছে ইনলাইন স্টাইল, আর একটা হচ্ছে হেডের মধ্যে আমরা ব্যবহার করলাম এই কালারটা সেম কালার, আবার এক্সটার্নালও আমরা ব্যবহার করলাম সেম জিনিসটা, কিন্তু সে নিচে কোনটা, ইনলাইনেরটা। কিন্তু আমরা এক্সটার্নালে যখন এই প্রপার্টিগুলোর বাইরে গিয়ে কোনো একটা কিছু ইউজ করলাম, যেমন ফন্ট সাইজ, এখানে ফন্ট সাইজটা ইউজ করলাম, তখন সেটা সে নিয়ে নিছে, ফন্ট সাইজটা কি করছে, সে নিয়ে নিছে। এই যে দেখেন ফন্ট সাইজ এটাকে সে নিয়ে নিছে। আমরা যদি এটাকে মানে ইয়ে করে দিই, আনসিলেক্ট করে দিই, এটা এখন চলে যাচ্ছে। এখান থেকে আমরা সবকিছু সেট করতে পারবো, ঠিক আছে। এই যে দেখেন 30 আমরা এখানে ধরে এটাকে এখানে বাড়াইতে পারবো মন মতো, যেটা আমাদের মানে প্রয়োজন। সবসময় তার ব্রাউজারে আর কোড প্যাডে মানে এগুলো ওপেন করা যায় না, এখানে থেকে আমরা অনেক কিছু ঠিক করতে পারবো। রেড আছে, আমরা এখানে একটা অন্য কালার দিয়ে দিই, ব্লু দিয়ে দিলাম, ঠিক আছে, এটাকে সে নিয়ে নেবে, কিন্তু এটা সেভ থাকবে না। এখান থেকে তখন আমরা কি করব, এটাকে আমরা কপি করে নিয়ে, এটা যেহেতু ইনলাইন, আমরা ইনলাইনে নিয়ে এটাকে বসাই দিব, হ্যাঁ আমরা ইনলাইনে এটা নিয়ে বসাই দিব। এটা ব্যবহার করা হয় মানে একটা ধরেন এটার মতো করে ডিজাইনটা করতে হবে, পারফেক্ট হচ্ছে কিনা এখান থেকে টেস্ট করে তারপর আমরা কোডটা ওখানে গিয়ে সেভ করব। ব্রাউজার হচ্ছে টেস্ট করার জন্য, আপনি রিফ্রেশ দিবেন চলে যাবে, রিফ্রেশ দিবেন আপনার কোড থেকে রান হবে। আপনি যতবার রিফ্রেশ দিবেন এটা কি করবে, কোড থেকে রান করবে, এখানেরটা কিন্তু থাকবে না। তাই এখানে আমরা যেটা চেঞ্জ করবো এটা আমরা আবার কোডে গিয়ে সেই জায়গাতে গিয়ে আমরা চেঞ্জ করে ফেলবো। আপনারা কি বুঝতে পারছেন যে ইনলাইন সিএসএস কি, হেডে আমরা ব্যবহার করি, কোনটা প্রায়োরিটি বেশি, কোনটা কোন সময় আমরা ব্যবহার করব। একটা সময় আছে ছোট্ট একটা কোড, এটা আমরা অন্য কোনো জায়গায় ব্যবহার করব না, আমরা অন্য কোনো জায়গায় এটার ব্যবহারের প্রয়োজনে তখন আমরা ছোট্ট একটা কোড আমরা ইনলাইনে লিখে দিব। যদি ওয়ার্ডপ্রেসে আবার ইনলাইন স্টাইল লেখা যায় না, হ্যাঁ আমরা কি করবো, ছোট্ট একটা কোড আমরা ইনলাইনে লিখে দিলাম। আবার আমাদের ধরুন একটা বড় প্রজেক্ট করে ফেলছি, এখন একটা স্টাইল দিতে হবে, তখন আমরা ধরেন হেডে লিখে দিলাম, কিন্তু হেডে আমরা বেশি কোড লিখবো না, আমরা নরমালি সিএসএস লিখবো আমরা এক্সটার্নাল ফাইলে। আর প্রায়োরিটি বেশি পায় কে, প্রায়োরিটি বেশি পাবে ইনলাইন, তারপর হেড, তারপর এক্সটার্নাল। এখন এক্সটার্নালের মধ্যে তো অনেকগুলো ফাইল হবে, তখন কি হবে আপনার। আচ্ছা এইটুকু পর্যন্ত কি কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে, আপনারা একটু শেয়ার করেন। কারো বুঝতে কি কোনো সমস্যা হয়েছে এটুকু পর্যন্ত? আচ্ছা তাহলে আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা আগাচ্ছি, হ্যাঁ আচ্ছা আমরা সামনের দিকে আগাচ্ছি। এখন আমরা কিন্তু তিনটা প্রকারে শিখে ফেলছি, 3 প্রকার আমাদের শিখা শেষ। ইনলাইন, হেড, হেডটা আসলে কি যেন একটা নামে ডাকে আমার মনে নেই, হ্যাঁ
আর একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস এক্সটার্নাল সিএসএস, একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে এক্সটার্নাল। এখন আমাদের এক্সটার্নাল তো অনেক ফাইল লাগতে পারে, এক্সটার্নাল অনেক ফাইল লাগতে পারে, আমি আরেকটা ফাইল নিই, আমি সিএসএস এর বাইরে নিই। হ্যাঁ, এটা ভিতরে আর বাইরে নিয়ে কথা না, যে কোনো জায়গায় এক্সটার্নাল মানে এক্সটার্নাল, ইন্ডেক্সের বাইরে হইলে হয়েছে, কোন ফোল্ডারের ভিতরে এটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আমরা নিচ্ছি অ্যাবাউট ডট সিএসএস, এই ফাইলটা নিচ্ছি অ্যাবাউট ডট সিএসএস। হ্যাঁ, এখন এটা তো এখান থেকে আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইন্টারনাল সিএসএস, একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল, তিনটা। ইনলাইন হেডের মধ্যে যেটা ব্যবহার করবো এটা হচ্ছে ইন্টারনাল, আর যেটা আমরা বাইরে ব্যবহার করবো একদম আলাদা ফাইল করে সেটা হবে এক্সটার্নাল। এখন আমরা এক্সটার্নালে দেখলাম এক্সটার্নালে সবচেয়ে প্রায়োরিটি কম, কিন্তু কোড বেশি লেখার জন্য বা আমরা যখন বড় প্রজেক্ট করব ফাইলগুলোকে গুছিয়ে রাখার জন্য অবশ্যই আমরা এক্সটার্নাল সিএসএস এ আমরা সবকিছু ব্যবহার করবো। ইনলাইনে লিখলে হিজিবিজি হয়ে যাবে, আমরা যদি হেডারে লিখি কত লিখবো, ঠিক না? আমরা সবকিছু স্টাইল মানে এক্সটার্নাল সিএসএস এ লিখবো। এবার আসেন আমরা অ্যাবাউট ডট সিএসএস এ কিছু স্টাইল লিখি। আপনি এখন এখানে আবার এটাকে আগে লিঙ্ক করে নিই, সরি হ্যাঁ, এটাকে আমরা লিঙ্ক করে নিই আগে। হ্যাঁ, লিঙ্ক করে নিচ্ছি অ্যাবাউট ডট সিএসএস। এখন আমরা অ্যাবাউটে কিছু কোড লিখি, এখান থেকে ধরুন ফার্স্ট প্যারার উপরে, আমরা একটার উপরে একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, ফার্স্ট প্যারা আমরা অ্যাবাউটে কল করলাম, অ্যাবাউটে এবার আমরা একটা কালার দিলাম ফন্ট সাইজ এখানে না, এবার আমরা অ্যাবাউটে একটা ফন্ট সাইজ দিব। আমরা এক্সটার্নালের পার্থক্য আছে কি, এক্সটার্নাল থেকে আমাদের শুধু ফন্ট সাইজটা পাইছিল, আর কিছু পায় নাই। আমরা পাওয়াইতে পারি, কিন্তু আমরা উদাহরণের জন্য কোডগুলো রেখে দিব যাতে আপনারা বারবার প্র্যাকটিস করতে পারেন। আমরা এখন ফন্ট সাইজ নিয়ে কাজ করবো, এটা হচ্ছে 30 পিক্সেল, আমি এটাকে 60 পিক্সেল দিব, দেখি আমাদের কোডটা বড় হয় কিনা। দেখেন কোডের কোনো পরিবর্তন হয় নাই, দুটোই কিন্তু এক্সটার্নাল, অ্যাবাউট এবং স্টাইল ডট সিএসএস দুটোই কিন্তু এক্সটার্নাল, কিন্তু আমার ফন্টের এখানে আমি সাইজ বাড়াইলাম, এখনো কোনো পরিবর্তন হয় নাই কেন? কারণ আমি আগেই নিচেরটা প্রায়োরিটি পাবে বেশি। স্টাইল ডট সিএসএস এ সে যাবে প্রথমে অ্যাবাউটে যাবে, গিয়ে দেখবে কি এখানে একটা প্রপার্টি আছে ফন্ট সাইজ 60 পিক্সেল। হ্যাঁ ঠিক আছে, গুড। এবার সে নিচের লাইনে যাবে, পরের লাইনে যাবে, এটার ভিতরে ঢুকে দেখবে এখানে আবার ফন্ট সাইজ আছে 30 পিক্সেল, সে এই 30 পিক্সেল 60 পিক্সেলকে ওভাররাইট করবে। আমরা যদি এবার একটু ইন্সপেক্ট এলিমেন্টে যাই তাহলে আমরা এটা বুঝতে পারবো। এবার আমরা ইন্সপেক্ট এলিমেন্টে যাই, এটাকে একটু বড় করি, এক্সটার্নাল সিএসএস, এই যে এখানে স্টাইল ডট সিএসএস আর একটা হচ্ছে অ্যাবাউট ডট সিএসএস। দেখেন ফন্ট সাইজ 60 পিক্সেল, এটাকে সে কেটে ফেলছে, প্রিন্ট করতেছে না, ওভাররাইট করে ফেলছে এই 30 পিক্সেল। এখন যদি আমরা এখানে এসে অ্যাবাউট ডট সিএসএস টাকে নিচে দিয়ে দিই, কেটে এনে আমরা এটাকে নিচে দিয়ে দিলাম, এখন দেখি কোনো পরিবর্তন আসে কিনা। আমরা অ্যাবাউট ডট সিএসএস টাকে কি করলাম, নিচে দিয়ে দিলাম, নিচে দেওয়ার ফলে আমাদের একটা পরিবর্তন অবশ্যই আসবে। দেখেন লেখাগুলো বিশাল বড় হয়ে গেছে। পাশাপাশি আমাদের এখানেও একটা পরিবর্তন আমরা দেখব। এবার এই 30 পিক্সেল কেটে এই 60 পিক্সেলকে সে বরং এটাকে সামনে নিয়ে আসছে সে, কারণ এখানকার সে কোনো প্রপার্টি আর প্রিন্ট করে না। আমাদের স্টাইল ডট সিএসএস থেকে সে কিছুই পাইতেছে না, তাই এটাকে পিছিয়ে দিছে, পিছিয়ে দিয়ে এটা প্রায়োরিটি বাড়াই দিছে, বাড়াই দিয়ে কি করছে ফন্ট সাইজ 60 পিক্সেল সে প্রিন্ট করে ফেলছে। আমি আশা করি এইটুকু বুঝতে কারোই সমস্যা হওয়ার কথা না, আমরা কিন্তু মোটামুটি একটু একটু করে অ্যাডভান্সে আসতেছি। প্রায়োরিটি পাচ্ছে কোনটা, এক্সটার্নালের ক্ষেত্রে যেটা নিচে থাকে সেইটা, এক্সটার্নালের ক্ষেত্রে যেটা নিচে থাকে সেইটা। একইভাবে ইন্টারনালের ক্ষেত্রে আপনি যদি ফার্স্ট প্যারাটাকে ধরে যদি এখন নিচে আবার ফার্স্ট প্যারাকে লিখি, এখানকার কোনো ক্লাসকে ওভাররাইট করেন, এখানে নিচেরটা পাবে। মানে সিএসএস কোড প্রিন্ট হয় সবসময় নিচে থেকে শেষেরটা। তাহলে ইন্টারনাল সিএসএস যদি আমরা এখানে ফার্স্ট প্যারা, আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন, এখানে যদি আমি ইন্টারনালের মধ্যে আবার ফার্স্ট প্যারা লিখে আমি যদি কালার এখানে রেড দিই, ঠিক আছে, আমি যদি কালারটা এখানে রেড দিই আর ইনলাইনটা যদি একটু আমি কমেন্ট করে রাখি, ফার্স্ট প্যারার মধ্যে আমি ইনলাইন একটা সিএসএস দিছি ব্লু, এটা প্রায়োরিটি পাবে বেশি, আমি এটাকে একটু অফ করে রাখি, এখন দেখেন এই ব্লুটা পাবে, রেডটা পাবে, হ্যাঁ ইয়েলোটা পাবে না। আপনাদের কার জন্য মাইক্রোফোনটা ওপেন, এই যে দেখেন রেডটা পাইছে, রেড পাইছে কিন্তু ইয়েলোটা পায় নাই। কেন পায় নাই? কারণ এখানে রেড দেওয়া আছে। আমি যদি এখন এই রেডটাকে সরাই দেই তাহলে দেখবেন এখন উপরেরটা পাবে, এখন ইয়েলোটা পাবে, এই যে ইয়েলোটা পাইছে। মানে সিএসএস সবসময় নিচের থেকে প্রিন্ট হয়, সিএসএস সবসময় নিচের থেকে প্রিন্ট হয়, এটা একটু মনে রাখবেন। আমি এখানে যে শুনতে পাচ্ছি, এটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট
সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শিট। তাহলে আশা রাখি সিএসএস নিয়ে আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না। এইটুকু আমি একদম বিগিনার লেভেলে, যারা জিরো লেভেলে আছেন ওনাদের কথা চিন্তা করে প্রত্যেকটা কথা আমি ভেঙে ভেঙে বারবার কোট করে আমি আপনাদেরকে বুঝাইছি। তার কোনো সমস্যা আছে? আচ্ছা, এরপর আমরা ফ্লোয়েডটা দেখে নিই আজকে। হ্যাঁ, এক্সটার্নাল সিএসএস দেখছি, সিলেক্টর এবং ফ্লোয়েড আমরা এটা পরের ক্লাসে দেখবো। কালার পিকারটা দেখছি আমরা, ইন্সপেক্ট এলিমেন্ট দেখছি, টেবিল স্টাইলিং কিছুই না, এ জাস্ট ক্লাস ধরে টিএস টিডি আমরা করছি না, টিএস অথবা টিডি কে ধরে ধরে এইভাবে ক্লাস দিয়ে অথবা সরাসরি, ওটা তো অ্যাপস, ছোট একটা অ্যাপস পিক্সি, PIXIE পিক্সি, এটা 11 বা 8